ছাদের একপাশে বসে আছি আর হেডফোন দিয়ে গান শুনতেছি। বিকেল বেলা ছাদে বসে গান শুনতে মজাই আলাদা। হালকা বাতাস আসতেছে, এর ভিতর আম্মু আসলো আমার কাছে। আবির, আজকে তোর জন্য মেয়ে দেখতে যাব, যাবি তুই? কালকে তো চাকরি পেলাম, আর এর ভিতরই বিয়ে করে দিবা? এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবো না। আমি একা একা বাড়ির কাজ সামলাতে পারি না, আর আমার বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না। আমি বিয়ে করব না। আমি যেটা বলেছি সেটা যেন হয়, তা না হলে আমি বাড়ি থেকে চলে যাব কিন্তু। আম্মু, তুমি আমাকে বিয়ে করার জন্য এমন উঠে পড়ে লেগেছো কেন? আমি আমার কথা বলে দিয়েছি, আমার আর কিছু বলার নেই। এটা বলে আম্মু ছাদ থেকে চলে গেল। আমি আম্মুর দিকে হা করে তাকিয়ে আছি। ধুর, কেন যে চাকরি পেলাম? চাকরি না পেলে মনে হয় বিয়ে করাই লাগতো না। সন্ধ্যার সময় আব্বুর সাথে মেয়ে দেখতে গেলাম। তারপরে তাদেরকে সালাম দিলাম। আম্মুকে দেখে মেয়ের মা জড়িয়ে ধরল। আমি তো দেখেই অবাক। আম্মু, তুমি কি তাকে চিনো? চিনি না মানে? ও হলো আমার বান্ধবী, আর ওর মেয়ের সাথেই তোকে বিয়ে দিতে চাই। আচ্ছা, মেয়েকে একটু আনতে বলো। কিছুক্ষণ পরে মেয়েকে আমাদের সামনে নিয়ে আসলো। মেয়েটিকে দেখে অবাক হয়ে গিয়েছি। এ তো আমাদের কলেজের সিনিয়র আপু ছিল, আর আমাকে কত চর মেরেছে। একদিন আব্বুর হাতে মারও খাওয়াইছে। সেদিন আব্বুর হাতে মার খাওয়ার কারণে আমার পিঠে এখনো দাগ রয়ে গিয়েছে। আমি মেয়েটির দিকে তাকিয়ে রয়েছি। এর ভিতরে আম্মু বলল, মেয়েকে তোর কি পছন্দ হয়েছে? না, হয়নি আম্মু। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। বলে কি? আরে কত সুন্দর মেয়ে! সুন্দর হলে কি, তার মনটা একটু পরিষ্কার না। আন্টি, আমি তার সাথে কথা বলতে চাই। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমার রুমে চলেন, আপনার সাথে কথা ছিল। আমি যাব না। ওকে, আমি এখন বাড়িতে যাব। এটা বলা মাত্রই লিজা আমার হাত ধরে টেনে ওর রুমে নিয়ে আসে। তারপরে ওর খাটের উপরে ফেলে দিল। লিজা আপু, এটা কোন ধরনের বেয়াদবি? চুপ কর। আর তুই আমাকে বিয়ে করবি না কেন? আপনার মনে নেই পুরোনো দিনের কথা? আমাকে আপনি কত চড় মেরেছেন, সেটা কি আপনার মনে নেই? আর একদিন আপনি আমাকে আব্বুর হাতে মারও খাওয়াইছেন। আব্বুর হাতে মায়ের খেয়ে আমার বাড়ি ছাড়তে হয়েছে, সেটা কি আপনার মনে নেই? মনে আছে। সরি আবির, আমি তোকে এখন ভালোবেসে ফেলেছি। আপনার ভালোবাসা আমার এখন আর প্রয়োজন নেই। সরি বললাম তো। আর তুই যখন ঢাকা চলে গিয়েছিস, তখন আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। মিথ্যা ভালোবাসার আমার দরকার নেই। এখন ভালো করে বল, তুই আমাকে বিয়ে করবি কি না? সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি যদি দরজা আটকিয়ে জোরে চিৎকার করি, তখন তো তোর বিয়ে করাই লাগবে। দাঁড়া, আমি সেটাই করছি। আমি আপনার ছোট। যখন ভালোবাসতে চেয়েছিলাম তখন আমাকে ছোট বলে তাড়িয়ে দিয়েছিলেন, সেটা কি আপনার মনে পড়ে না? তখন আমি ভুলছিলাম। তুই কলেজ থেকে চলে আসার পরে আমি তোকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি উঠে চলে যেতে যাব, এমন সময় লিজা আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। যাও কোথায়? আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তোকে কোথাও যেতে দেব না। দেখেন, আমি আপনাকে আমার কথা আগেই বলে দিয়েছি। আউ হাউ আউ, আবির ছাড়ো, আমি কিন্তু ব্যথা পাচ্ছি। আমি ওর মুখটা হাত দিয়ে চেপে ধরলাম। লিজা আপু, এটা কি ধরনের কাজ বলেন তো? এটা কিছুই না, আরো অনেক কিছু করব যদি বলিস বিয়ে করতে পারবি না। আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে আসছেন। যতই এটা করে বিয়ে করেন না কেন, আপনি কিন্তু স্বামীর অধিকার কোনো দিনও পাবেন না। যখন আমার অধিকার পাবো কিনা সেটা আমি বুঝে নেব। তুই শুধু হ্যাঁটা বলে দে। দেখা যাবে পাও কিনা। এখন আমি আসি। কোথায় যাও? বাড়িতে যাওয়া লাগবে না। চল, আমিও যাবো তোর সাথে। কেন এখন যাবেন? হ্যাঁ, আর বিয়ে তো এখনো হয়নি। শালা, আমি যাবো তোর আম্মুর কাছে। দুজনে আবারও আম্মুর কাছে চলে আসি। তারপরে ওখানে বসে পড়ি। আন্টি, আবির আমাকে বিয়ে করতে রাজি। আচ্ছা, সামনের মাসে বিয়ে। বিয়ের কথা পাকা করে আম্মুর সাথে বাড়িতে চলে আসি। আসার সময় আম্মুকে বললাম, আম্মু, লিজার বাড়ি তো অনেক দূর ছিল, তো এখানে আসলে কবে? কেন? তুই কি ওকে আগে থেকে চিনিস নাকি? আমাদের কলেজের সামনে আগে ওদের বাড়ি ছিল। ছিল, কিন্তু ওর আব্বু রিটায়ার্ড হওয়ার পর এখানে চলে আসে।
আমরা দুজনে বাড়িতে চলে আসি। আমি বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবতেছি, ওকে আমি তো কোনোদিনও মানবো না। আমাকে কত চড় মেরেছে, আরো মানুষের সামনে অনেক অপমান করেছে। এখন আসুন পরিচয় হয়নি। আমি আবির। লেখাপড়া শেষ হওয়ার পরে চাকরি করা শুরু করে দিয়েছি। আর আজকে যে মেয়েটাকে দেখতে গিয়েছি, ওই মেয়েটাকে একসময় আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও আমার ভালোবাসাটা বুঝতো না। ও শুধু আমাকে অপমানই করত। যাই হোক, পুরনো কথা এখন আর মনে করতে চাই না, কোনো সময় না হয় বলবো। এভাবে দিনগুলো চলছিল। এর ভিতরে সামনের মাসও চলে আসে। আজকে বিয়েটা ভালো ভালোই হয়ে গিয়েছে, কিন্তু এই বিয়েতে আমি রাজি না। আজ আমার বাসর রাত, কিন্তু বাসর করার আমার মোটেও ইচ্ছে নেই। তাই আমি ছাদে চলে আসি। তারপরে একটা সিগারেট ধরলাম, ছাদে বসে অনেকগুলো সিগারেট খেলাম। তারপরে বাসর ঘরের সামনে চলে আসি। এমন সময় কারো হাতের অনুভব পেলাম। তাকিয়ে দেখি আম্মু। এখনো বাসর ঘরের ভিতরে ঢুকিসনি? মেয়েটি সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছে। আমি আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে বাসর ঘরের ভিতরে ঢুকে পড়লাম। দেখতে পেলাম লিজা সেজে আছে। ওকে অনেক সুন্দর লাগতেছে। যতই সুন্দর লাগুক না কেন, ওকে আমি একটুও টাচ করব না। কিছুক্ষণ পরে লিজা নেমে আসলো, এসে আমাকে সালাম দিবে। এমন সময় আমি পাটা সরিয়ে নিলাম। কি হলো, পা সরিয়ে নিলা যে? এমনি। আর আপনার আমাকে সালাম দেবার কোনো প্রয়োজন নেই। তুমি এখন সোজা হয়ে দাঁড়াবে কিনা? আমার কথা বলে দিয়েছে কিন্তু। শালা, দাঁড়াবে না মানে? আমি আবিরের কলার ধরে খাটের উপরে শুইয়ে দিই, তারপরে ওর বুকের উপরে শুয়ে পড়ি। দেখুন, আমাকে ছাড়ুন, আমার কিন্তু লাগতেছে। এমন ভাব দেখাস কেন? আমি বলেছি না তোর সাথে আমি যত অন্যায় করেছি তার জন্য সরি? সব যদি সরিতে কাজ হয়ে যেত, তাহলে মানুষকে খুন করে সরি বললেই হয়ে যেত। ভালোই তো কথা শিখছস। এমন সময় আবির গায়ে থেকে সিগারেটের গন্ধ পেলাম। হেই, তুই সিগারেট খাইছস? হ্যাঁ খাইছি, তাতে আপনার কি? খাইছো যখন, এখন দেখ আমি কি করি। কেন, কি করবেন? তোর ঠোঁট বেলের দিয়ে কুচি কুচি করে কাটবো। বললেই হলো নাকি? আমি ওকে আরো জোরে চেপে ধরলাম। তুই তো ভালো করেই জানিস আমি কি জিনিস। সেটা আমাকে জানার কোনো প্রয়োজন নেই। এখন আপনি আমাকে ছাড়ুন, আমি সোফায় ঘুমাতে যাব। তুই আমার জামাই, তুই আমার সাথেই ঘুমাবি। বিয়ে আগে আমি বলে দিয়েছি, আপনি আমার কাছ থেকে কিছুই পাবেন না। আর অধিকার দেখাতে আসবেন না বলে দিলাম কিন্তু। যা, তুই পারলে সোফায় ঘুমাতে যা, আমি চিৎকার দিব। বাড়ির সবাই এখানে ছুটে আসবে। একটা চিৎকার দিয়ে তো আমাকে বিয়ে করে নিয়েছেন, আবার দ্বিতীয় চিৎকার দিয়ে কি করতে চান বলেন তো? একটা কথা ভুলে যাবেন না, জোর করে কিন্তু কিছুই হয় না। হয় কিনা সেটা আমি বুঝে নিব। আমি অন্য পাশে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে লিজা আমাকে জড়িয়ে ধরলো। এই ছাড়ুন বলেছি না, আমাকে জড়িয়ে ধরবে না। আচ্ছা, ধরলাম না। শালা, একটু ঘুমিয়ে নেই, তারপরে তোর মজা বুঝাইতে আসছি। আমি অন্য পাশ ফিরে শুয়ে পড়লাম। চোখ বুঝতে না বুঝতেই ঘুম এসে পড়লো। সকাল সকাল চোখ খুলতে না খুলতেই দেখতে পেলাম লিজা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তাই আমি ওকে সরিয়ে দিলাম। কি হয়েছে বাবু, এমন করতে আসছো কেন? আমি কালকে রাতে বলে দিয়েছি না যে আমাকে জড়িয়ে ধরবেন না। আমি কিছু করিনি, তুমি ঘুমের ভেতর আমার সাথে অনেক কিছু করেছো, বুঝেছো? আমি আর ওখানে দাঁড়ালাম না, ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসি। আয়নার সামনে গিয়ে আমি তো পুরাই বোকা হয়ে গেলাম। আর আমার শেরওয়ানি খোলা, আর সারা শরীরে ঠোঁটের দাগ। তা দেখে তো মাথা খারাপ হওয়ার পালা। আমি লিজাকে ডাক দিলাম। কি হয়েছে বাবু, এমন চিৎকার দিয়েছো কেন? আমার সারা শরীরে এমন ঠোঁটের দাগ কেন? বারে, তা আমি জানবো কিভাবে? এই লিপস্টিক তোমার ঠোঁটে দেয়া, তাই আমাকে কিসও করেছেন আপনি। আমি কেন তোমাকে কিস করতে যাব? তাহলে আমার সারা শরীরে এমন দাগ আসলো কিভাবে? মনে হয় ভূতে করেছে। আর আমার সারা শরীরে এত ব্যথা কেন? কি করেছে রাতে? আমি কি করতে? আমি এমন কিছুই করিনি, সব কিছুই তুমিই করেছো। আমি কি করেছি? হ্যাঁ, আমার তো কিছুই মনে পড়তেছে না। আমাকে কিস করেছো আর আদরও করেছো। একদম আমার নামে একটু মিথ্যা কথা বলবে না। আজকে থেকে আপনার সাথে আর ঘুমানো যাবে না। আমি একা একা ঘুমাতে পারি না, তাই বরের কাছেই আমার ঘুমাতে হবে। আজকে থেকে আমি আর আপনার সাথে ঘুমাবো না। ঘুমাবে কি না তা রাতেই দেখা যাবে। এসব কাজ করা আপনার ঠিক হয়নি।
আমি রাতে আরো অনেক কিছু করতে চাইছিলাম, বাট তা পারিনি। একবার মন চাইছিল তোমার গোলাপি ঠোঁটে কামড় দিতে চাইছিলাম। এই এই, আপনি বলে কিছুই করেননি? করেছি, আরো করব, তাতে তোর কি? আপনি একটা কথা ভুলে যাবেন না, আমি কিন্তু আপনাকে কোনোদিনও আমার অধিকার দিব না। তুই দিবি, তোর ঘাড়েও দিবে। পাগলের সাথে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে। আমি পাগল? দাঁড়া, আমি গিয়ে ওকে ওখানেই চেপে ধরলাম। আরেকবার বলতো আমি কি? তুই পাগল ছাড়া আর কি? আমি ওর পাটা জোরে পাড়া দিয়ে ধরে রাখলাম। আহ আহ, ছাড়েন, আমার কিন্তু লাগতেছে। লাগবেই তো, লাগার জন্যই তো দিয়েছি। হঠাৎ রুমে আম্মু আসলো, তা দেখে লিজা আমাকে ছেড়ে দিল। আমিও তাড়াতাড়ি সবগুলো লিপস্টিকের স্বাদ ফোটাতে লাগলাম। তা দেখে লিজা হাসতেছে। মন চাই দাঁতগুলো হাতুড়ি দিয়ে ভেঙে দেই। আবে কই তোরা? এই যে আম্মু, এখানে তোমার ছেলে উঠতে চাইছিল না, তাই ওকে টেনে ওয়াশরুমে নিয়ে আসছি। দেখো মা, এতদিন ওর জ্বালা আমি অনেক সহ্য করেছি, এখন তুমি যদি একটু ঠিক করতে পারো। আম্মু, সেটা নিয়ে তুমি ভেবো না, আমার উপরে ছেড়ে দাও। আম্মু যার তার কাছে দায়িত্ব দেয়া ঠিক না, আর আমি তাতে এখনো মানতে পারিনি। আশা করি কোনোদিনও মানতে পারবো না। আম্মু, তোমার ছেলের কথা শুনছো কি ধরনের কথা বলতে আছে? আর আবির আমাকে এখনো আপনি করে বলে, দেখেছো? আমি আর ওখানে দাঁড়ালাম না, আমার রুমে চলে আসি। আর তারপরে অফিসের জন্য রেডি হতে লাগলাম। আমি আবার টাইটা ঠিক করে পড়তে পারি না, তাই আম্মুর কাছে চলে আসি। কি রে, আজকে অফিসে যাওয়া লাগবে নাকি? নতুন বিয়ে করেছিস, বৌমাকে একটু সময় দিবি, তা না করে অফিসে যেতে হবে নাকি? মনে মনে ভাবলাম, যাকে এখনো মানতে পারিনি সে আবার আমার বউ হবে। এই জীবন থাকতে ওকে মেনে নিতে পারবো না। কি হলো, কথা বলতেছিস না কেন? অফিসে অনেক কাজ পড়ে আছে, তাই সেখানে যাওয়াটা আমার জরুরি। তুমি আমাকে টাইটা পরিয়ে দাও তো। দেখিস না আমার হাতে অনেক কাজ, তার সাথে ভালো হবে তুই লিজার কাছে চলে যা। ওর কাছে যাব না। আমিও পরিয়ে দিতে পারবো না। রাগে গজগজ করতে করতে রুমে আসতে যাব, এমন সময় আম্মু বলল, কিছু কি খেয়ে যাবি না? তোমাদের খাবার তুমি খাও, আমি খাবো না। আমি আমার রুমে চলে আসি। এসে টাইটা লাগানোর চেষ্টা করতে আসি, কিন্তু পারতেছি না। এমন সময় লিজা আসলো। আই মিস্টার, আমার কাছে আসো, আমি পরিয়ে দিই। তাই যদি নাও পড়তে পারি, তবুও আপনার কাছে যাব না। না আসলে আজকে আর পড়া লাগবে না, অফিসে তো লেট হয়েছে, আরো হোক। সেটা আপনাকে বলতে বলিনি, মারটা আমি বুঝে নিব। আমি গিয়ে ওর পাশে বসে পড়লাম। তারপরে টাইটা ওর হাত থেকে নিয়ে লাগানো শুরু করে দিলাম। অমনি ও আবার ওর টাই ওর কাছে নিয়ে গেল। বলেছি না, আপনার কোনো সাহায্য আমি নিতে চাই না। ওকে টান দিয়ে আমার কাছাকাছি নিয়ে আসলাম। দুজনের গরম নিঃশ্বাস অনুভব করতেছি, আর আবির আমার দিকে তাকিয়ে রয়েছে। তবু ওকে টাইটা লাগিয়ে দিলাম। আমি ওর কাছ থেকে ছুটে অফিসের দিকে রওনা দিলাম। এই, কিছু তো খেয়ে গেল না? আমি হাঁটা শুরু করে দিলাম। এমন সময় পিছনের দিকে তাকিয়ে দেখি লিজা আমার দিকে তাকিয়ে রয়েছে। এখন আর এই ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই। তুই যেটা করেছিস তার কোনো ক্ষমা নেই। কলেজ জীবন তুই আমাকে অনেক জ্বালাইছিস, সেটা আমার সারা জীবন মনে থাকবে। আমি গাড়িতে উঠে অফিসে চলে আসি। আসার সময় দোকান থেকে কিছু খেয়েও নিয়েছি। অফিসে এসে কাগজগুলো হাতে নিয়ে সাইন করতেছি, এমন সময় একটা কল আসলো। তাকিয়ে দেখি রং নাম্বার, তবুও রিসিভ করলাম। হ্যালো, কে বলতে আছেন? অফিসে পৌঁছেছো? আরে ভাই, কে আপনি বলেন তো? আর কাজের সময় ডিস্টার্ব করেন কেন? শালা, আমি তোর বউ বলতেছি। সরি, আমি এখনো বিয়ে করিনি, সামনে করব আশায় আছি। আমি লিজা। আর তুই বিয়ে করবি মানে? বউ থাকতে আবার বিয়ে করবি কেন? আপনি আমার বউ হাসালেন। তার চেয়ে আমার গাড়িতে আয়না আছে, আয়নার কাছে গিয়ে আয়নাকে জিজ্ঞেস করেন আমি কে। তুই পারলে বাড়িতে আয়, তোর আজকে মাথা ফাটাবো। সেই অধিকারটা এখন আপনাকে দেইনি, বুঝেছেন? যাই হোক, কিছু কি খেয়েছো? হ্যাঁ, খাইছি। আপনি আমার নাম্বারটা পেলেন কোথায়? আম্মুর কাছ থেকে নিয়েছি। এখন রাখি, আর কল দিয়ে আমাকে আর ডিস্টার্ব করবেন না। আমি কল না দিলে তুই কি অনেক খুশি হবি? হব না মানে অনেক হব। আমি ফোনটা কেটে দিলাম, আবারও মন দিয়ে কাজ করা শুরু করে দিলাম। সব কাজ শেষ করে বাসায় চলে আসি। অনেক খিদে লেগেছে, তাই আম্মুর কাছে চলে আসি। আম্মু, খেতে দাও, অনেক খিদে লেগেছে। বৌমার কাছে যা, ওকে গিয়ে বল। ওর কথা তোমাকে একদিন বলতে বারণ করেছি কিন্তু। কেন, ও আবার কি করেছে? কিছু না। কিছুক্ষণ পরে আম্মু খাবার বেড়ে দিল, আমি খেতে লাগলাম। আজকের খাবারটা যেন কেমন যেন অনেক ভালো লাগতেছে। আম্মু, প্রতিদিন এভাবে রান্না করতে পারো না? আজকে রান্নাটা সেই হয়েছে। আমি তো কিছুই করিনি, সব করেছে লিজা।
আরো অনেক সুন্দরভাবে রান্না করতে পারে। কি, ও রান্না করেছে? এটা বুঝলে আর খেতাম না। আমি আমার রুমে চলে আসি। এসে দেখি লিজা সুন্দরভাবে সাজতেছে। ওকে দেখতে পরি পরি লাগতেছে। মন চায় ওকে গিয়ে একটু জড়িয়ে ধরি। ছি ছি, এগুলো আমি আবার কি ভাবতেছি? ও তো আমার কেউ না। আমি গিয়ে খাটে বসে পড়ি। তারপরে ওর দিকে তাকিয়ে রয়েছি। ও কি করতে আছে সেটা দেখতেছি। এমন সময় লিজা বলে উঠল, এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? আমি তোমার বউ, তাই সামনে এসে দেখতে পারো, কোনো সমস্যা নেই। কে কে- কে 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 আপনাকে দেখেছে? তুমি দেখেছো, আরো কি দেখবে? পেটটির দিকে তাকাতে আমার বয়ে গেছে। হ্যাঁ, আমি পেতনি, তাই বলেই তো কলেজ জীবনে অনেক জ্বালিয়ে এসেছো। অতীত বাদ, তাই অতীতকে মনে রাখতে চাই না, ভুলে গিয়েছি। মানুষ তো ভুলবশত অনেক কিছুই করে থাকে, পরে সেটার মাসুল দিতে হয়। আমি আবিরের কাছে চলে আসি। দেখেন, আজকে আপনি আমার সাথে ঘুমাতে পারবেন না। আপনি সোফায় যান। আমার বিছানায়, তাই আমি এখানে ঘুমাবো, বুঝছেন? আপনার মানে? আমার বরের বিছানা মানে আমার বিছানা, বুঝেছো? আচ্ছা, আমি যাইতেছি সোফায়। পারলে যাও সোফা, তাহলে আম্মুকে ডেকে আনবো, তারপরে বলবো যে তুমি আমাকে ঘুমাতে দাও না। দেখেন, সমস্যা যখন আপনার আর আমার মধ্যে, তাই এখানে আম্মুকে না আনাটাই ভালো। আমার আর তোমার ভেতর কোনো সমস্যা নেই, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝে আছো। আমি কোনো ভুল বুঝিনি, যেটা সত্যি সেটাই করতেছি। আবির, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। আমি ওর কোনো কথা না শুনে এপাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আমিও ওর পাশে শুয়ে পড়লাম। যেভাবেই হোক না কেন, ওর মন আমার জয় করতেই হবে। আর আমি না তোমাকে গালি দিয়েছি, তার কারণটা হলো তুমি আমার ছোট ছেলে, তাই বড় মেয়ে আর ছোট ছেলে এটা সমাজ কোনোদিনও মেনে নিবে না। তাই তোমার সাথে এমন আচরণ করেছিলাম। তবে তুমি যখন কলেজ ছেড়ে ঢাকা চলে যাও, তখন আমি তোমাকে অনেক মিস করা শুরু করে দিই। দেখতে পেলাম আবির ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে ওর গালে একটা চুমু দিলাম, তারপরে ওর বুকের উপরে শুয়ে পড়লাম। আমি ওর বুকে শুয়ে শুয়ে বলতেছি, আবির, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। কিছুক্ষণ পরে আমার চোখেও ঘুম এসে পড়লো, তাই ওর বুকের উপরেই শুয়ে পড়লাম। সকাল সকাল কারো চিৎকার চিৎকার শুনে আমার ঘুমটা ভেঙে গেল। আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? আমি বলেছি না আপনি আমাকে টাচ করবেন না, এত বলি, তবু আপনার কিছু হয় না দেখি। আবির হয়তো ঘুমের ঘোরে তোমার বুকে শুয়ে পড়েছে। এটা ঘুমের ঘরে হয়নি, আপনি ইচ্ছে করে করেছেন। আর রাতে আমার সাথে কি করেছেন? হ্যাঁ, আমার সারা শরীর এমন ভাবে ব্যথা করতেছে কেন? তোমার শরীর খারাপ লাগতেছে সেটা আমি জানবো কিভাবে? লিজা, একটু বেশি বেশি হয়ে যাইতেছে কিন্তু। বেশি না বুকে অফিসে যাও তো। আমি উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসি, তারপরে অফিসে চলে আসি। এভাবে 7 দিন কেটে গেল। আজ অফিস বন্ধ, তাই আমি বিকেলবেলা ছাদে চলে আসি। ছাদের একপাশে বসে পুরনো দিনের কথা মনে করতেছি। এখন আসুন, লিজার সাথে আমি কেন এইরকম ব্যবহার করতেছি, তাহলে চলে যাই 3 বছর পিছনে। তখন আমি অনার্স প্রথম বর্ষে পড়তেছি, আর ও অনার্স তৃতীয় বর্ষে। আমি আগে জানতাম না যে ও আম্মু বান্ধবীর মেয়ে। বিয়ে করার পরে জানতে পেলাম। লিজা ছিল কলেজের ভিতর সবচেয়ে সুন্দরী মেয়ে। আমি যখন অনার্স প্রথম বর্ষে পড়ি, তখন ওকে দেখে আমি ক্রাশ খাই। তারপরের ঘটনা শুনুন। এই আবির, এদিকে আয় তো। জি আপু, কিছু কি বলবেন? আমি কলেজে আসলি তুই আমার পেছন পেছন ঘুরিস কেন? কেন আমি আপনার পিছনে ঘুরবো? হ্যাঁ, আপনার পিছনে ঘুরতে যাব কেন, এটা আগে বলুন। লিজা আমার গালে চড় মেরে দিছে, তা দেখে সবাই আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আপনি শুধু শুধু আমার গালে হাত তুললেন কেন? আমার জীবনে আমি একটা জিনিস সহ্য করতে পারি না, সেটা হলো মিথ্যা কথা। আর তুই আমার সাথে মিথ্যা বলছো কেন? আমি বলছি না আমি আপনার পিছনে ঘুরি না। আবির, রাগ তুলিস না। তোকে আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি, আমি আসলে তুই আমার পেছন পেছন হাঁটিস। কেন এটা করিস? আপনি আমাকে শুধু শুধু চড় মেরেছেন, আমি আপনাকে ছাড়বো না। এখনই স্যারের কাছে বিচার দিব। চল, আমিও যাব। আমি আপনাকে নিব কেন, আমি একা একা যাব। এটি বলে ওখান থেকে আমার ক্লাসরুমে চলে আসি। এসে দেখি সবাই মুখ চেপে চেপে হাসতেছে। বুঝতে বাকি নেই কেন হাসতেছে। আমাকে লিজা চড় মেরেছে তাই। কিছুক্ষণ পরে আমার কাছে একটা মেয়ে আসলো। ওর নাম হলো আদিবা। তোমাকে লিচা আপু শুধু শুধু চড় মারলো কেন? আর বলো না, আমি নাকি তার পিছন পিছন ঘুরি। তুমি তো লিচার পেছন পেছন ঘোরো, আবার মিথ্যে কথা বলো কেন? আরে আসতে বলো, না হয় তো সবাই শুনে ফেলবে। আর তুমি জানলে কি করে?
যে আমি ওর পিছনে পিছনে ঘুরি? শুধু আমি জানি না, আমাদের ক্লাসের সবাই জানে এর কথা। কি বলো? কেমনে কি? লিজা আপুর সাথে তুমি যেভাবে লেগে থাকো তা দেখে সবাই বুঝে যাবে। ওর পিছনে এত ঘুরি, তবুও তো ও আমার ভালোবাসাটা বোঝে না। আবির, কি বলো? লিজা আপু তোমার অনেক বড়। বড় হয়েছে তাতে কি হয়েছে? সবাই সিনিয়র আপুর সাথে প্রেম করে, তাই আমিও করব। এটা যদি লিজা আপু কোনোভাবে শুনে তাহলে তোমাকে সোজা উপরে পাঠিয়ে দেবে। কেন? আমি কি তাকে ভয় পাই নাকি? আমার অনেক সাহস, বুঝেছো? তার জন্যই তো আজকে জল খেয়ে হা করে তার দিকে তাকিয়েছিলাম। তোমার সাথে কথাই বলবো না। আমি আমার বেঞ্চে এসে বসে পড়লাম। পরের দিন রাস্তায় দিয়ে হাঁটতেছি, এর ভিতরে দেখতে পেলাম লিজাও কলেজের দিকে যেতে আছে। তাই আমি তাকে ডাক দিলাম, আপু আপু, ও আপু দাঁড়ান। আমি তাকিয়ে দেখি আবির আসতেছে, তাই দাঁড়িয়ে গেলাম। কি হয়েছে পিচ্ছি, ডাক দিতে আসছিস কেন? আমি কোন দিক থেকে পিচ্ছি বলেন তো? আমার কাছে তুই অনেক পিচ্ছি, বুঝেছিস? আচ্ছা আপু, আমি কি তোমাকে তুমি করে বলতে পারি? আপনি বলতে আমার কেমন যেন লাগে। কি বলিস পিচ্ছি? কেমন লাগে মানে? তুমি বললে তো আপন আপন মনে হয়, তাই তুমি করেই বলি। আমি আবার তোর আপন হলাম কিভাবে? হবে হবে কোনো একদিন। এটা বলার পরে লিজা আমাকে চেপে ধরলো। আরে আল্লাহ, আমি আবার কি করলাম? আপন হব মানে ভালোভাবে বুঝিয়ে বল। কি যে এখন বলবো তা আমি নিজেও জানি না। যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমি এখানে হয়তো শেষ হয়ে যাব। যে রাগী মেয়েরে বাবা, যেমন সুন্দরী তেমনি রাগী। আরে ছাড়ো, তারপরে বলতেছি। লিজা আমাকে ছেড়ে দিল। আমি তো তোমাকে আপু বলে ডাকি, তাই আপু তো সবসময় আপনজনই হয়, তাই না? ও সেটা বল, আমি ভাবছিলাম আবার অন্য কিছু। তুমি তো আবার একটু বেশি বেশি বুঝো তো, তাই তো অন্য কিছুই ভাববে। কি বললি? তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছো, সেটা দেখে মনে হয় আমার হিসু চলে আসবে। এই এই শোন, এইখানে বসে আবার হিসু টিসু করে দিস না, তাহলে তো কলেজে যেতে পারবি না। তাহলে চোখ দুটো একটু নিচে নামাও, তাহলে আর হিসু করব না। আচ্ছা নামিয়েছি, চল কলেজের দিকে যাওয়া যাক। দুজনে কলেজের দিকে হাঁটা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে কলেজে এসে পড়ি। এর ভিতরে আদিবা আসলো আমার কাছে। ভালোই তো মানিয়েছে দুজনকে। মানিয়েছে মানে কি? আমি তো কিছুই বুঝতেছি না। আরে আপু, তেমন কিছু না। আদিবা কি বলেছে ও তার নিজেও জানে না। তুই থাম আদিবা, বলো কি হয়েছে? আপু, আপনি জানেন না আবির আপনাকে ভালোবাসে? আদিবা কি বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তোর কিছু বোঝা লাগবে না, যা বোঝার আমি বসে গিয়েছি। তাই বলি, তুই আমার পেছন পেছন এভাবে ঘুরিস কেন? তুমি যেটা ভাবছো এগুলো কিছুই না। তুই আর আমার সাথে কথা বলবি না, দূর হ আমার কাছ থেকে। আমি আর ওখানে দাঁড়ালাম না, মনটা খারাপ হয়ে গেল। আমি আমার কলেজের ভিতরে চলে আসি। কিছুক্ষণ পরে আদিবা আসলো। সরি আবির, এটা হবে আমি বুঝতে পারিনি। আমি তোমাদের দুজনকে মিলিয়ে দিতে চেয়েছি। তাই বলে এটা বলবে তা আমি জীবনেও ভাবিনি। সরি সরি। প্লিজ তুমি একটু আমার কাছ থেকে যাও, আমাকে একটু একা একা থাকতে দাও। আমি কলেজ না করে বাড়িতে চলে আসি। এভাবে কিছুদিন কেটে গেল। এতদিন লিজা আমার সাথে তেমন কথা বলেনি, হয়তো ও জেনে গেছে আমি ওকে ভালোবাসি। আজ একটু তাড়াতাড়ি কলেজে চলে আসি, দেখি লিজা একা একা বসে আছে। তোকে বলেছি না আমার কাছে আসবি না, তোকে আমার এখন আর সহ্য হয় না। লিজা, আমি তোমাকে আজকে একটা কথা বলতে চাই। আমি তোর কোনো কথা আমি শুনবো না। তুই এখান থেকে যাবি না কি স্যারকে ডাক দিব? আমি গিয়ে ওর পাশে বসে পড়ি, তারপরে ওর হাতটা ধরলাম। হাত ধরলি কেন? হাত ছাড়। আমি তোমাকে ভালোবাসি। যেদিন অনার্সের প্রথম ভর্তি হয়েছি সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুই কি পাগল? হ্যাঁ, আমি তো 2 বছরের বড়, আর তুই তো এখনো ছোট। তুমি একটা কথা ভুলে যাবা না, ভালোবাসা কিন্তু ছোট বড় দেখে হয় না। হাত ছাড়, আর তুই এখান থেকে যা, তা না হলে কিন্তু তোকে স্যারের কাছে নিয়ে যাব। তুই যদি আমাকে না ভালোবাসো, তা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যাবি না মানে? আমি ওর কলার ধরে ওর গালে কতগুলো চড় মেরে দিলাম। তুমি দরকার হয় আমাকে আরো মারো, তবু তুমি আমাকে একটু ভালোবাসো। আমি ওখান থেকে চলে আসি, ওখানে আর দাঁড়ালাম না। দূর, ও আমার মুডটাই খারাপ করে দিল। আমি ওকে কিভাবে ভালোবাসবো? ওর থেকে আমি 2 বছরের বড়। এই ছেলেগুলোর মাথায়ও কিছু নেই, যারে পারে তারে প্রপোজ করে দেয়। রাগে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আমি আমার বাড়িতে চলে আসি। এসে একটা সিগারেট ধরলাম। আজ শুধু ওর কথাগুলো আমার মনে পড়তেছে। কি করব বুঝতেছি না।
এভাবে কিছুদিন কেটে গেল। এতদিন কলেজে আসিনি, তার কারণ হলো ওকে দেখলে আমার মনটা খারাপ হয়ে যায়। এসে আমি তো অবাক, লিজা কলেজ ক্যাম্পাসে একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। তা দেখে আমার ভীষণ খারাপ লাগা শুরু করে দিল। তাই আমি ওর কাছে চলে আসি। লিজা, এই ছেলেটা তোমার কে হয়? সেটা তোকে বলতে যাবো কেন? প্লিজ বলো না, ও তোমার কে হয়? ও আমার বয়ফ্রেন্ড। এটা হতে পারে না, তুমি মিথ্যা বলতেছো। আমি গিয়ে ওকে এক ঝাটকায় আমার বুকে নিলাম। আবির ছাড়, সবাই কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমি ওকে একটা লাথি মারলাম। এই, তোর মা বাবা তো কিছুই শিক্ষা দেয়নি, হ্যাঁ? তুই আমাকে এভাবে জড়িয়ে ধরলি কেন? আমি হা হয়ে ওর কথাগুলো শুনতেছি, আর আমার চোখ বেয়ে পানি পড়তেছে। আর শোন, তুই যেটা করেছিস সেটা নিয়ে অনেক কিছু হবে, দেখিনিস। লিজা হেঁটে কোথায় যেন চলে গেল। আমি ওর যাওয়ার দিকে শুধু তাকিয়ে রয়েছি। ওর কথাগুলো শুনে আমার নিজের প্রতি অনেক ঘৃণা লাগা শুরু করে দিল। আমি বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে উঠবি না, ওখানেই দাঁড়িয়ে থাক। কিছুক্ষণ পরে আব্বু এসে আমাকে লাঠি দিয়ে মারা শুরু করে দিল। আমি আবার কি করলাম? মারতেছো কেন? কি করিসনি সেটা বল। কলেজের সামনে একটা মেয়েকে জড়িয়ে ধরেছিস কেন? আব্বু সরি, ভুল করে ধরে ফেলছি, দয়া করে আর আমাকে মেরো না। এর ভিতরে আম্মু দৌড়িয়ে আসলো। এই কি করছো? ছেলে তো মরে যাবে। মরুক, ওর মতো ছেলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর শোন, তোর আর এখানে পড়ালেখা করার দরকার নেই, তুই ঢাকায় চলে যা। ঠিক আছে, আমি ঢাকায় চলে যাব। আব্বুর হাতে মায়ের খেয়ে আমি আমার রুমে চলে আসি। এসে দেখি সারা শরীরে দাগ হয়ে গিয়েছে। আজ শুধু ওর জন্যই আমার এটা হয়েছে। ওকে আমি কোনো দিনও ক্ষমা করব না। আমি কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম। পরের দিন সবকিছু নিয়ে ঢাকা চলে আসি। অনেক বছর পর লেখাপড়া শেষ করে বাড়িতে চলে আসি। এর ভিতর মাঝে মাঝে লিজার কথা মনে পড়লে অনেক কষ্ট হতো। তবুও তখন নিজেকে সামলিয়ে রেখেছিলাম। প্রথম প্রথম অনেক ভেঙে পড়েছিলাম, তবে কলেজের বন্ধু বান্ধবী থাকার কারণে কোনো সমস্যা হয়নি। তারপরে লেখাপড়া শেষ হবার পরে বাড়িতে চলে আসি। তারপরে ভালো মানের একটা চাকরি পেলাম। আর তার পরের ঘটনা তো আপনারা জানেন, যে মেয়েটিকে আমি ঘৃণা করে এসেছি তার সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে। এখন আসুন বাস্তবে আসা যাক। আমি মনটা খারাপ করে ছাদের একপাশে বসে আছি। এর ভিতর কারো হাতের অনুভব পেলাম। তাকিয়ে দেখি লিজা। কি হলো, মন খারাপ নাকি? এখানে একা একা বসে আছো কেন? আপনার লজ্জা বলতে কি কোনো জিনিস নেই? হ্যাঁ, একদিন বলে দিয়েছি না আমার কাছে আপনি আসবেন না। আমি ওর কলার ধরে আমার কাছে নিয়ে আসি, তারপরে আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট চেপে ধরলাম। আবির ছোটানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। আমি ওকে অনেক কষ্টে ছোটালাম। তারপরে ওর গালে ঠাস করে একটা চড় দিয়ে দিলাম। এই প্রথমবার ওর গায়ে হাত তুললাম। আমাকে কিস করার সাহস পেলি কই? আবির, আমি আগের যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি। তুমি আমাকে একটা চড় মেরেছো, লাগে আরো মারো, তবুও আমার সাথে এরকম করো না। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। আমি হাত জোর করে বলতেছি। তোমার সাথে কথা না বললে আমার একটুও ভালো লাগে না, সত্যি করে বলতেছি। আপনি কি আমাকে বিয়ে করেছেন প্রতিশোধ নেবার জন্য? আবির, এগুলো তুমি কি বলতে আসছো? আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, যদিও তুমি আমার কাছে ছিলে না, তবুও তোমাকে আমার মনে জায়গা দিয়ে ফেলেছি। তাহলে শোনো, তুমি যখন কলেজ থেকে ঢাকা চলে গিয়েছো তখন আমি পাগলের মতো হয়ে গেছিলাম। তোমার অভাবটা তোমার চলে যাবার পরে বুঝতে পেরেছি। প্রতিদিন তোমার কথা আমি আদিবার কাছে জিজ্ঞেস করতাম, আদিবা, আবিরের সাথে তোমার কোনো যোগাযোগ হয়েছে? কেন আপু? ও তো ঢাকা চলে গিয়েছে, আর আপনি এখন আবিরকে খুঁজতেছেন কেন? ওকে খুব মিস করতেছি। আমি ওর সাথে বড় একটা অন্যায় করে ফেলেছি। আপু, আসলে আবির আপনাকে অনেক ভালোবেসেছিল। কলেজে এসে শুধু আপনার পেছনেই পড়ে থাকতো, তবে আপনি ওর ভালোবাসাটা বুঝলেন না। প্লিজ আর বলো না। শোনো, আমার অনেক কষ্ট হইতেছে। ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে বাড়িতে চলে আসি। এসে বালিশে শুয়ে শুয়ে কান্না করতেছি। আমি কেন ওর সাথে এরকম করলাম? আমি সত্যি একটা স্বার্থপর মানুষ।
এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে আমি প্রতিদিন তোমাকে মিস করলাম। একদিন তোমার আম্মু আসলো আমাদের বাড়িতে, তখন আমি জানতাম না যে তুমি আম্মুর বান্ধবীর ছেলে। কি রে লিজা, অনেক তো বড় হয়ে গেছিস। কেন আন্টি, সবসময় কি ছোট থাকবো নাকি? সেটাই, চল আজকে আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। আন্টি, আমার না কোথাও যেতে ভালো লাগে না, এমনিতেই কিছুদিন ধরে মনটা অনেক খারাপ। আমাদের বাড়িতে গেলে মনটা হালকা হবে। কি করব, তার কথা মতো আমি রাজি হয়ে গেলাম। এই প্রথমবার তাদের বাসায় এসেছি। কিছুক্ষণ পরে আমি সারা রুমে ঘুরতে লাগলাম। এমন সময় একটা ফ্রেমে আবিরের ছবি দেখতে পেলাম দূর থেকে। এখানে আবির আসবে কোথা থেকে? তাই আমি ছবিটা নামিয়ে আন্টির কাছে চলে আসি। আন্টি, আন্টি, ও আন্টি, এই ছেলেটার ছবি তোমার বাড়িতে কেন? ছেলেটির ছবি আমাদের বাড়ি থাকবে না তো কোথায় থাকবে? কি, এটা কি তোমার ছেলে? কেন, চিনিস নাকি? আমি তাকে মিথ্যা বললাম, চিনি না, বাট তোমার ছেলেকে না আমার মনে লেগে গেছে। কি বলিস? এইসব তোদের পরিবার কি মানবে? সেটা আমার উপরে ছেড়ে দাও। তোমার ছেলে এখন কোথায় আছে বলো তো? ও তো ঢাকাতে আছে। আন্টির সাথে আরো কিছুক্ষণ গল্প করে বিকালবেলা আমি বাড়িতে চলে আসি। আজ মনটা অনেক হালকা হয়েছে। এবার মনে হয় আমার মনের আশাটা পূরণ হবে। এভাবে অনেকটা বছর কেটে যায়। এর ভিতর আমার পরিবারকেও রাজি করে ফেলেছি। আবির আসলে ওর সাথে আমার বিয়ে দিয়ে দিবে। তারপর তুমি যখন আসো তখন তোমার আম্মু আমাদের বাড়িতে নিয়ে যায়। তারপরে তো তোমার সাথে আমার বিয়ে হয়ে যায়। সরি আপু, আমি আপনাকে হয়তো কোনোদিনও ভালোবাসতে পারবো না। আমি আমার রুমে চলে আসি। এসে শুয়ে শুয়ে ভাবতেছি তোমাকে আমি এত তাড়াতাড়ি ছাড়তেছি না, আরো অনেক কিছু করব তোমার সাথে, তারপরে মেনে নিব। রাতের বেলা শুয়ে আছি, এমন সময় লিজা বলল, আবির, একটা কথা বলবো, রাখবে? কি কথা বলেন? চলো না, রাতের বেলা আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। আমি এত রাতে কোথাও ঘুরতে যাই না। আচ্ছা, বলার জন্য সরি, দয়া করে মাফ করে দিবেন। দেখতে পেলাম লিজা অভিমান করে শুয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। কেন জানি ওর চোখের পানিটা কষ্ট লাগা শুরু করে দিল। এই যে উঠেন, কোথায় ঘুরতে যাবেন বলেন? সরি, আমি কোথাও ঘুরতে যাব না। উঠতে বলছি না? আমি উঠতে পড়ি। ওকে বললে আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। লিজা ফ্রেশ হতে চলে গেল আর আমি খাটের উপরে বসে আছি। কিছুক্ষণ পরে লিজা আসলো। ওয়াও, ওকে আজকে অনেক সুন্দর লাগতেছে। বাসর ঘরে ওকে যেমন দেখছিলাম তার চেয়েও অনেক। ওকে যত সুন্দর লাগুক না কেন, তাতে আমার কি? তার দিয়ে আমার কোনো কাজ আছে? চলো। কিছুক্ষণ পরে দুজনে বাহিরে নেমে পড়লাম। তারপরে হাঁটা শুরু করে দিলাম। আকাশটা কেমন যেন মেঘলা, চারদিকে বাতাসের যেন অন্যরকম একটা দৃশ্য। যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। মনে মনে ভাবলাম, আজকে যদি একটু বৃষ্টি হতো তাহলে মনের মতো করে দুজন ভিজতে পারতাম। এই যে আমরা তো সেই কখন থেকে হাঁটতেছি, কোথায় যাইতেছি বলেন তো? দুজনে হারিয়ে যেতে চাই অনেক দূরে, যেখানে থাকবে শুধু তুমি আর আমি, কেউ না। এত না বকে বাড়িতে চলুন, আমার এমনিতেই কালকে অফিস খোলা। আজকে অনেক জায়গায় ঘুরবো দুজনে। হঠাৎ মনে হলো আবিরের হাতটা ধরে যদি একটু হাঁটতে পারতাম। তাই আমি ওর হাতের আঙুলের ভেতর আমার আঙুল ভরে দিলাম। এই হাত ধরেন না তো, হাত ধরাটা আমার কিন্তু একদম পছন্দের না। বেশি বকলে লাফ দিয়ে কিন্তু কোলেও উঠে যাবো, বুঝেছ? হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলাম একটা ঝালমুড়ির দোকান। এই শোনো, আমার না ঝালমুড়ি খেতে ইচ্ছে করতেছে। আপনি তো আমাকে জ্বালিয়ে মারবেন। কেন যে আপনাকে ঘোরাতে নিয়ে আসলাম তা আমি নিজেও কিছু জানি না। জানি তো, আমার বরটা একটা কিপ্টার হাড্ডি। আমি না হয় 10 টাকার ঝালমুড়ি খেতে চেয়েছি, তার জন্য কিপটামি করা লাগবে? আমি কারো বর না, ওকে? তাই খাওয়াতেও পারবো না। আমিও খাবো না। আমি ওর জন্য ঝালমুড়ি কিনে নিয়ে আসলাম। সেটা দেখে ও অনেক খুশি হলো। ও ঝালমুড়ি খাচ্ছে আর আমার হাত ধরে হাঁটতেছে। ওকে বোঝাই যায় না যে ও আমার সিনিয়র। শুধু মনে হয় আমার সাথে একটা পিচ্চি মেয়ে আমার সাথে হাঁটতেছে। হঠাৎ যেটা শুরু হবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। চারদিক বাতাস বয়ে গেল, মনে হয় আজকে ঘূর্ণিঝড় হবে। চলেন বাড়িতে যাব। যে না, এখন আর বাড়িতে যাব না, বৃষ্টি হবে তাই ভিজবো। আপনার মন চাইলে আপনি ভিজেন, আমি ভিজবো না। আমি এখনই বাড়িতে চলে যাইতেছি। পারলে বাড়িতে যাও, তাহলে আমি এখানে লোক জড়ো করব, তারপরে বলবো যে তুমি আমাকে এত রাতে ডিস্টার্ব করতেছো। কথাটা শুনে মন চাই গালের উপরে লাগিয়ে দেই। মাথাটা একদম খারাপ করে দিল।
এর ভেতরে বৃষ্টি শুরু হয়ে গেল। তা দেখে আমি তো মহা খুশি। আজ মনের মতো ভিজবো আর আমার জামাইকেও ভিজাবো। আপনি ভিজেন, আর আমি পাশের টঙের দোকানে আছি। তুমিও আমার সাথে ভিজবে, ওকে? এটাই আমার শেষ কথা। দেখেন, আমার গায়ে বৃষ্টির পানি একদম সহ্য হয় না, ভিজলেই জ্বর উঠে যায়। বাড়িতে এত সুন্দর একটা বউ থাকতে সেটা নিয়ে তোমাকে আর চিন্তা করা লাগবে না। আপনি বউ, আমি তো ভাবছিলাম অন্য কিছু। কি ভাবছিলা? হ্যাঁ, কাজের বুয়া। কি বললাম? আমি আবিরকে টেনে রাস্তায় নিয়ে আসলাম। বৃষ্টির পানি পড়তে না পড়তে আবির কেমন যেন করতে লাগলো। এটা কিন্তু ঠিক না, আপনি ভিজবেন, এর ভিতরে আবার আমাকে নিয়ে আসলেন কেন? বউয়ের সাথে জামাইকেও ভিজতে হবে, বুঝেছো? যদি আমার কিছু হয়ে যায় তাহলে আপনার খবর আছে। আচ্ছা চলো, ওইখানে গিয়ে ভিজবো। আমি আর আবির পাশের একটা টুল ছিল, ওইখানে বসে পড়লাম। আবির, আরো কাছে এগিয়ে বসো। একটু দূরে দূরে থাকুন, তাহলে ভালো হবে। আমি ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম, তারপরে জড়িয়ে ধরলাম। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রয়েছে। দেখেন, ছাড়ুন আমাকে। লিজা আর আমাকে ছাড়লো না, তার ঠোঁট আর আমার ঠোঁট কাছাকাছি নিয়ে আসলো। কিছু করার আগেই আমি ওর ঠোঁট হাত দিয়ে চেপে ধরলাম। ঠোঁট থেকে হাত সরাও। দেখেন, আমি এটা করতে দিব না। তুমি আমার বর, তাই আমার বরকে যেটা খুশি সেটা করতে পারি। লিজা আমার হাতটা টান দিয়ে সরিয়ে দিল, তারপরে 4 ঠোঁট এক করে দিল। আমার যেন কি হলো, আমি আর ওকে বাধা দিলাম না, তার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে নিলাম। হঠাৎ ঠোঁট পেঁচিয়ে জোরে কামড় দিল। আহ আহ! আমি ওকে ছেড়ে দিলাম, বললাম, এই এই, কি হয়েছে? এটা আপনি কি করলেন? সরি, আসলে বুঝতে পারিনি যে এটা তোমার ঠোঁট। আমি কি আপনাকে কিস করতে বলেছিলাম? হ্যাঁ। শালাই কি বলে, শালা তুই তো বাধা দিলি না, এখন ভালো সাজতেছে। তাহলে আমি তো কামড় দিয়ে ভালোই করেছি। ঠিকই আছে, এগুলো আমি মনে মনে বলতেছি। মনে মনে কিছু না ভেবে চলুন, বাড়িতে যাওয়া যাক। আর কতক্ষণ ভিজি? আমি গেলাম, ওকে বাই। এই এই দাঁড়াও, আমিও যাব। এটা বলে দুজনে হাঁটা শুরু করে দিলাম। আবির চুপ হয়ে হাঁটতেছে, তাই মনে মনে ভাবলাম একটা কিছু আমাকে করতেই হবে। তাই আমি রাস্তায় বসে পড়লাম। এই আবারও কি হলো? দেখো, আমার পাটা মুচকে গিয়েছে, আমি তো আর হাঁটতে পারছি না। হ্যাঁ রে, কিভাবে হলো এটা? জানি না। এখন কি হসপিটালে নিয়ে যেতে হবে নাকি? না, আমি হাসপাতালে যাব না, আমি বাড়িতে যাব। আমাকে কোলে করে বাড়িতে নিয়ে যাও। এটা বলবেন না, আমি আজ পর্যন্ত কাউকে কোলে করে কোথাও নিয়ে যাইনি, আর আমি কাউকে কোলে করে টানতে পারি না। তুমি কি চাও আমি এখানে বসে বসে মারা যাই? আমি ওকে কোলে তুলে নিলাম, ওর ভারে তো আমি শেষ। শালি ওর বাপের টাকা পয়সা মনে হয় একাই খেয়েছে, এত ওজন থাকে কিভাবে মেয়েদের গায়ে? আমি তো কিছুই বুঝতেছি না। কি হলো সোনা, হাঁটো না কেন? আমি হাঁটা শুরু করে দিলাম, আর ও আমার গলা জড়িয়ে ধরে আছে। মন চায় রাস্তাতেই ফেলে দেই। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে বাড়িতে এসে পৌঁছালাম। কলিং বেল দেবার পরে আম্মু এসে দরজা খুলে দিল। আমাদের এইভাবে দেখে আম্মু মিটি হাসতেছে। আমি তো কিছুই বুঝতেছি না। কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আর ওর কি হয়েছে? বাইরে গিয়েছিলাম, তারপরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এখন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হ। আমি ওকে কোলে করে নিয়ে খাটের উপরে ফেলে দিলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম ও হেঁটে ওয়াশরুমে যেতে আসে, তাই আমি ওকে ডাক দিলাম, এই যে আপনার পা বলে মচকে গিয়েছে। গিয়েছিল, তবে বাড়িতে আসার পরে ঠিক হয়ে গিয়েছে। এটা বলে ও ফ্রেশ হতে চলে গেল। এখন বুঝতে পেলাম ও এতক্ষণ আমার সাথে নাটক করেছে। আমিও ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়লাম, আর আমার মাঝখানে একটা কোলবালিশ দিলাম, যাতে ও আমাকে জড়িয়ে ধরে না ঘুমাতে পারে। হঠাৎ কারো ডাক। আবির, ও আবির সোনা, একটু ওয়াশরুমে আসো তো। কেন, আবার কি হয়েছে? শাড়িটা কেমন যেন হয়ে গিয়েছে, পরতে পারছি না তো, তাই আমাকে একটু পরিয়ে দাও। আমি শাড়ি টাড়ি আবার পরাতে পারি না, সো আমাকে এখন ডাক দিবেন না। চোখে অনেক ঘুম এসে পড়েছে। না আসলে আমি কিন্তু আম্মুকে ডাক দিব। আপনি যাকে খুশি তাকে ডাক দিন, তাতে আমার কি? আমার কিছু না। যাও, আম্মুকে ডাক দিব না। আমি কিছু না পরে বিছানায় আসতেছি। এই না দাঁড়ান, আমি আসতেছি। আমি এসে ওয়াশরুমের দরজার কাছে দাঁড়ালাম। এর ভিতর লিজা আমাকে টান দিয়ে ওর কাছে নিয়ে আসলো। দেখতে পেলাম আবির নিচের দিকে তাকিয়ে আছে। এই যে আমার দিকে তাকাও, তারপরে পরিয়ে দাও। আমি নিচের দিকে তাকিয়ে ওর শাড়িটা ঠিক করে পরিয়ে দিতে লাগলাম।
শাড়ি পরানোর সময় ওর পেটে আমার হাত লাগতেছে। ওর পেটে যেন হাত না লাগে সেভাবেই পরানোর চেষ্টা করতেছি। কোনোখানে হাত লাগলে সমস্যা নেই, বুঝেছো? আমি তো তোমার বউ, তাই আমার উপরে তোমার সব ধরনের অধিকার আছে, বুঝেছো? দেখেন, আমি এসব বিষয়ে কোনো কথা শুনতে চাই না। আমি চাইলে এখন কিন্তু অনেক কিছু করতে পারি, বুঝেছো? আমি ওকে শাড়ি পরিয়ে দিয়ে আমার খাটে চলে আসি। এসে মনে মনে ভাবতেছি, ওকে টাচ করলে আমার এমন লাগে কেন? তাহলে আমি কি ওকে মেনে নিতে যাচ্ছি? দূর, এগুলো আবার কি ভাবতেছি আমি তো এত তাড়াতাড়ি ওকে মেনে নিব না। কিছুক্ষণ পর লিজা আসলো। কিছু খাবে না? খাবো না, আপনি চাইলে খেয়ে আসতে পারেন। তুমি না খেলে আমিও খাবো না। আর শোনো, তোমাকে বলেছি না আমাকে আপনি না তুমি করে বলো। আপনাকে আমি আগেও বলে দিয়েছি, আমি এটা পারবো না। যাকে এখন পর্যন্ত মেনে নিতে পারলাম না, তাকে কেন আবার তুমি করে বলবো? তুমি আমাকে কবে মেনে নিতে পারবা বলো তো? এই জীবনে হয়তো আর মানতে পারবো না। আমি রাগে কচকচ করতে করতে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি, ও কি আমাকে আর মেনে নেবে না? যদি মেনে না নিতে পারে তাহলে আমি আর বাঁচবো না। হঠাৎ দেখতে পেলাম পাশে কোল বালিশ, তাই বালিশটা ছুঁড়ে মারলাম। এটা কি করলেন? হ্যাঁ, তুই চুপ কর। তুই চুপ যদি না করিস তাহলে তোকে জায়গায় মেরে দেব। লিজা রাগ হয়ে গেছে, কিন্তু কেন সেটা আমি বুঝতেছি না। ও রাগ করলে তাতে আবার কি? হঠাৎ আমি দেখতে পেলাম লিজা আমার পা জড়িয়ে ধরেছে। প্লিজ আবির, আমাকে তুমি মেনে নাও। আমি না হয় ছোট্ট একটা ভুল করেছি, তার জন্য তুমি আমাকে কেন মেনে নিতে পারবে না বলো? সবার জীবনে তো কিছু কিছু ভুল হয়ে থাকে, তার জন্য তুমি আমাকে এইভাবে শাস্তি দিবা? আমি বলেছি তো তোমাকে আমি এখন অনেক ভালোবাসি। লিজা আমার পা ধরে কাঁদতেছে, আমারও অনেক খারাপ লাগতেছে। ওকে এইরকম কোনোদিনও কাঁদতে দেখিনি, তাই আমি ভাবলাম আমি তো তোমাকে আরো কিছুদিন পরে মেনে নিব, এত তাড়াতাড়ি মেনে নিতে পারবো না। এই যে ছাড়ুন, আমাকে ঘুমাতে হবে, কালকে এমনিতেই অফিসে যেতে হবে। তাহলে আমাকে মেনে নিয়ে তোমার বুকে জায়গা করে দাও। সরি, আমি সেটা পারবো না। এটা বলার পরে লিজা কাঁদতে কাঁদতে একা একা শুয়ে পড়লো, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ দেখতে পেলাম লিজা ঝড়ে কাঁপতেছে, তাই আমি ওর কপালে হাত দিলাম। ওর গায়ে প্রচুর জ্বর উঠেছে, তাই আমি ওকে ডাক দিতে লাগলাম, লিজা, এই লিজা, তোমার কি হয়েছে? আবির, আমি মনে হয় আর বাঁচবো না। ঝড়ের কারণে আমি কিছুই ভালো করে দেখতে পাচ্ছি না। যদি আমি আজকে মারা যাই তাহলে আমার জন্য তুমি কোনো কষ্ট পেও না। লিজা, তুমি এগুলো কি বলতে আসো? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? তুমি তো আমাকে একটুও ভালোবাসো না, তাই তুমি অনেক ভালো থাকতে পারবে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আজকে ভিজতে বারণ করেছিলাম না? আবির, আমার অনেক কষ্ট হইতেছে, তুমি একটু আমাকে জড়িয়ে ধরবে? আমি কিছুক্ষণ ভেবে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি আমাকে একটু জড়িয়ে ধরবে, তার জন্য আমি এত দিন অপেক্ষা করেছি। এখন যদি আমার কিছু হয়েও যায় তাতেও আমার কিচ্ছু হবে না। প্লিজ, তুমি ফালতু কথা বলা বাদ দিবা? তোমার ফালতু কথার কারণে আমার অনেক কষ্ট হইতেছে। আবির, আমার অনেক শীত লাগতেছে। আমি ওকে আরো শক্ত করে আমার বুকের সাথে চেপে ধরলাম। কিছুক্ষণ পরে লিজা জ্ঞান হারালো, তা দেখে আমার হাত পা কাঁপতেছে। আমি ওকে আবারও ডাক দিতে লাগলাম, কিন্তু সারা শব্দ পাচ্ছি না। আমি উঠে ওর মাথায় জলপট্টি দিয়ে দিলাম। আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছি। তারপরে ওর কপালে একটা চুমু দিলাম। আল্লাহ, তুমি ওকে সুস্থ করে দাও। আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল দেখতে পেলাম আবির আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে, তা দেখে আমি অনেক খুশি হলাম। আবির, এই আবির, অফিসে যাবে না? আমি ঘুম থেকে উঠে দেখতে পেলাম লিজা আমাকে ডাকতেছে। এই, তোমার জ্বর কমেছে? কি বলো? আমার জ্বর হবে? আমি কোনোদিনও জ্বরে উঠিনি। আর তুমি এগুলো কি বলতেছো? মার খাইও না। কালকে রাতে আমার কতটা চিন্তা হয়েছিল সেটা কি তুমি জানো? আমার কি হয়েছিল একটু বুঝিয়ে বলো তো। কালকে রাতে তোমার অনেক জ্বর উঠেছিল। আমি তোমাকে 100 বার বৃষ্টিতে ভিজতে বারণ করেছিলাম না? আমার কিছু হয়ে গেলে তাতে তোমার কি? আমার কিছু না। আমি উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাব, এমন সময় লিজা আমাকে টেনে ওর বুকের উপরে শুয়ে দিল। এই ছাড়ুন, আমার অফিসে যেতে হবে। আবারও আপনি করে বলতে আসো কেন শুনি? আপনি তো আমার কেউ না, তাই আপনি করে বলি। তাহলে কালকে রাতে কেন বলেছিলে যে আমাকে তুমি ভালোবাসো? এটা আমি আবার কখন বললাম? আমি সব শুনেছি, বুঝেছো? আর তুমি আমাকে জড়িয়েও ধরেছিলে, আর আমার কপালে একটা চুমুও দিয়েছিলে। এই দেখো, ধরা পড়ে গেলাম। কিভাবে এই মেয়ে দেখলো যে আমি ওকে চুমু দিয়েছি? আমি আপনাকে কোনো চুমু দেইনি, বুঝছেন? তুমি কি করেছো সেটা আমি ভালো করেই দেখেছি।
কেন, কালকে রাতে তো আপনি অজ্ঞান ছিলেন। ওটা তো মিথ্যা ছিল। কি, আমার সাথে আপনার এত বড় প্রতারণা করা ঠিক হয়নি। করেছি, ভালো করেছি। এখন ছাড়ুন, তা না হলে অফিস যেতে লেট হয়ে যাবে। আবির, আজকে তোমার অফিসে যেতে হবে না। আজকে তুমি একটু আমার কাছাকাছি থেকো। অফিস না গেলে বস আমাকে পিটাবে। কিছু বলবে না, প্লিজ আজ থাকো না। কেন, থাকলে তুমি কি করবে? তোমার সাথে আজ সারা রাত আমি গল্প করব। আমি তো আপনার সাথে গল্প করব না। তো তুমি কার সাথে গল্প করবা শুনি? আমার বউয়ের সাথে। কিন্তু আমি বউ পাবো কই? বউ তো আমার নাই, বিয়েই তো করলাম না। আমি ওকে খাটের সাথে চেপে ধরলাম। এই, আমি তোমার কে বলো তো? আপনি আমার সিনিয়র বড় আপু। কুত্তা শালা, তুই আমাকে আপু বললি কেন? আজ তোকে আমি ছাড়বো না, এভাবেই মেরে ফেলবো। আপনি আমাকে এমন ভাবে বকা দিতে আসেন কেন? এতে তো আল্লাহ পাপ দিবে। তাহলে তুমি এমন ভাবে বলো কেন? যদি আর আপনি করে বলো তাহলে তোমার খবর আছে। তুমি করে আমি বলবো না। আর একবার পারলে আপনি করে বলো, তাহলে বুঝবে মজা। যাও, আজ থেকে কোনো আপনি না, অনলি তুমি। সত্যি তো? আমি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর আবিরও আমাকে জড়িয়ে ধরল। লিজাকে আজ অনেক খুশি লাগতেছে, হয়তো আমাকে আপন করে পেয়েছে তাই। সত্যি কথা বলতে আজ আমিও অনেক খুশি। চলো খেতে যাব। আমি আর লিজা খেতে চলে আসি, খেয়ে দিয়ে দুজনে আবার রুমে চলে আসি। আচ্ছা বাবু, আমি রান্না করতে গেলাম, আর তুমি ঘুমাও। আমার তো একা একা ঘুম হবে না, সাথে আমার বউকেও নেওয়া লাগবে। ইস, এত ভালোবাসা এতদিন কোথায় ছিল বলো তো? জানি না গো। আমি চললাম। আমি যাব এমন সময় আবির আমাকে টেনে ওর পাশে শুইয়ে দিল, তারপরে আমার উপরে উঠে পড়ে। দুজনে তাকিয়ে আছি। আজকে লিজাকে অনেক সুন্দর লাগতেছে, তাই মন চাই ওকে মন ভরে বারবার দেখি। এখন দুষ্টামি করবে না রাতে, এখন বাড়ির অনেক কাজ করতে হবে। এমনিতেই আম্মু তেমন কাজ করতে পারে না। কাজ তো পরেও করা যাবে, তাই না? তাহলে এসব তো পরেও করা যাবে। আমি ওর সাথে অভিমান করে ওকে ছেড়ে দিলাম। যাও, তুমি যাও। আমার বরটা কি অভিমান করেছে? না, কিছু করিনি। চোখটা বন্ধ করো তো। কেন? আরে করো না। আবির চোখ বন্ধ করার সাথে সাথে আমার ঠোঁট ওর ঠোঁটে এক করে দিলাম। অনেকক্ষণ পরে ছেড়ে দিলাম। এখন যাই কেমন? আচ্ছা যাও, আর কাজ করে তাড়াতাড়ি আসবে কিন্তু। কেন গো? তোমাকে এখন একটু সময় না দেখে আমি আর থাকতে পারি না। এ মা, বলো কি গো? এটা বলে লিজা চলে গেল। ওকে আর বেশি কষ্ট দেওয়া যাবে না। ওকে কষ্ট দিলে আমার কাছে অনেক খারাপ লাগে। রাতে আমার ঘুম হয়নি, তাই আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফোনের বাজনায় ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি অফিসের বস আমাকে কল দিয়েছে। হ্যালো আবির। ম্যাডাম, আমি আবির। আজকে অফিসে আসোনি কেন? কি বলবো বুঝতেছি না, তাই বসকে একটা বানিয়ে মিথ্যা বলে দিলাম। ম্যাডাম, কালকে রাতে একটু বেশি বৃষ্টি হয়েছিল, তাই ভিজে আমার জ্বর উঠে গেছে। আমার কি আশা লাগবে তোমাকে দেখতে? ম্যাডাম, আশা লাগবে না, আমার জ্বরটা এখন অনেকটা কমে গিয়েছে, তাই আপনার আসার কোনো প্রয়োজন নেই। আর আমার সেবা করার জন্য আমার বউ আছে। তোমার বউ আছে মানে? একটু ভালো করে বুঝিয়ে বলো তো। আমি তো বিয়ে করেছি, তাই বউ তো থাকবেই। তুমি বিয়ে করেছো? ম্যাডাম, হঠাৎ করে বিয়েটা হয়ে গিয়েছে, তাই আপনাকে বলতে পারিনি। আচ্ছা, আমি এখন রাখি। ম্যাডাম, আপনার গলাটা এত বড় হয়ে গেল কেন? তেমন কিছু না, কালকে রাতে আইসক্রিম খেয়েছি তাই। এতক্ষণ তো ঠিক ছিল। এটা বলার পরে ম্যাডাম ফোনটা কেটে দিল। আমি তো কিছুই বুঝতেছি না। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা খাওয়া দাওয়া করে আমি আর আমার পাগলি বউ শুয়ে আছি। আবির, এতদিন তুমি আমার সাথে এমন করেছো কেন? তোমার সাথে রাগ করে। এখন কি আমার বরটার রাগ ভাঙছে? বউ। ও বউ, আসল রাতে তো আমরা কিছু করিনি, আজ সেটা করি। কেন, আমি কি বারণ করেছিলাম কি? তখন তো তোমার উপর আমার রাগ ছিল, তাই করিনি। এখন একটু করি। জি না, সেদিন আমাকে আদর করনি, তাই আজও করা লাগবে না। তো এখন সেটা করি। হবে না, ওকে? তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকে এমনিতেও তোমার অফিস যেতে হবে। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। আবির, আবির, এমন ভাবে আমার হাত দুটো চেপে ধরলা কেন? এখন আমি আমার বউকে মন ভরে আদর করব। আমার আদর চাই না। সেটা বললে তো হবে না। আমি আমার মুখটা ওর মুখের কাছে নিয়ে আসলাম, তা দেখে লিজা ওর চোখ দুটো বন্ধ করে নিল। আমি ওর দুটো চোখে আমার ঠোঁট দিয়ে চুমু দিলাম। তারপরে ওর ঠোঁটের উপরে আমার নজর যায়। আমি ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। 3 মিনিট পরে ছেড়ে দিলাম। এই, তুমি এত সাহস পেলা কিভাবে? বউকে কিস করতে কি সাহস লাগে? এতদিন এত ভালোবাসা কোথায় ছিল শুনি? এতদিন তোমার উপর রাগ করে কিছু করিনি, এখন থেকে সব করব। তুমি ঘুমাও, কালকে অফিসে যেতে হবে না। এমনিতেই কালকে অফিস যাওনি।
অফিস যাবো কিনা সেটা পরে দেখা যাবে, আগে আমার বউকে আদর করে নেই। আমার কোনো আদর লাগবে না। ওকে আর কিছু বলতে দিলাম না, তার আগেই ওর উপরে উঠে যাই। বাকিটা ইতিহাস বাতিহাস আর রাজহাঁস। সকালে উঠে পড়ি, দেখি লিজা কত সুন্দরভাবে ঘুমিয়ে আছে, আর ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে। ওর চুলগুলো ঠিক করে দিলাম। এমন সময় লিজা ঘুম থেকে উঠে পড়ে। কখন উঠলা? তোমার ওঠার 5 মিনিট আগে। বাবা, আমার বরের টাইমের কি হিসাব! বাবা, জি মহারানী। এখন গোসল করে তাড়াতাড়ি অফিসে যাও। আমি উঠে পড়ি, তারপরে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। তারপরে লিজার কাছে চলে আসি। কি হয়েছে পাগলি, মন খারাপ নাকি? তুমি আমার সাথে এত ভালোভাবে কথা বলতে আসো, সেটা আমার বিশ্বাস হতেছে না। তো তুমি কি চাও যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? একদম পিটানি দিব যদি তুমি আমারে এভাবে আর কথা বলো। বরকে পিটাবো? তাহলে আল্লাহ তো তোমাকে পাপ দিবে। অফিস যাবা না? তার আগে এটা পরিয়ে দাও। আমি ওকে টাই পরিয়ে দিতে লাগলাম, কিছুক্ষণ পরে টাই পরানো শেষ হয়ে গেল। এমনি আবির আমাকে ওর বুকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি করছো? ছাড়ো, দরজা কিন্তু খোলা। তাতে আমার কি, এখন আমার বউয়ের ঠোঁটের মিষ্টি খাবো। সারা রাত অনেক মিষ্টি খাইছো, এখন আর দিতে পারবো না। না দিলে আমি জোর করে নিব। আমিও দেখবো তুমি নাও কিভাবে। আমি যদি না দেই তাহলে তুমি নিবে কিভাবে? এভাবে আমি জোর করে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। লিজাও আমাকে আর কিছু বলল না, আমার সাথে তাল মিলিয়ে গেল। শয়তান, এটার মজা আমি রাতে উঠাবো, দেখো। কি করবা গো? আজকে আমি অন্য রুমে যাব। তাহলে আমিও যাব আমার বউয়ের কাছে। এই তুমি অফিসে যাও তো, বেলা অনেক অনেক হয়ে গেছে। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। আমি অফিসে বসে কাজ করতেছি, এমন সময় বস আসলো আমার কাছে। কেমন আছেন ম্যাডাম? এই তো মোটামুটি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা আবি, তুমি বিয়ে করেছো আর আমাকে জানালেও না, এতটা বড় হয়ে গেছি আমি। সরি ম্যাডাম, বিয়েটা পারিবারিকভাবে হয়ে গিয়েছে, তাই আপনাকে বলতে পারিনি। ম্যাডামের চোখে পানি টলমল করতেছে। আমি তো কিছুই বুঝতেছি না, কেন তার চোখে পানি? ম্যাডাম কি হয়েছে, আপনার চোখে পানি কেন? তেমন কিছু না, দুদিন ধরে গায়ে একটু জ্বর, তাই হয়তো এমন লাগছে। ও আচ্ছা। আপনাকে হয়তো একজন অনেক ভালোবাসতো, আর তাকে আপনার বিয়ে খবরটা জানালেন না। কে আবার আমাকে ভালোবাসবে? আমি যাকে পেয়ে গেছি সে ছাড়া আমি অন্য কাউকে চাই না। তাকে খুব ভালোবাসেন বুঝি? অনেক ভালোবাসি। আচ্ছা, আমি এখন আসি। আসলে আজকে আপনি অফিসটা দেখাশোনা করুন, আমি বাড়িতে চলে গেছি, মনটা তেমন ভালো না। ম্যাডাম, এত বড় অফিসের কাজ আমি একা একা সামলাতে পারবো? পারবে। এটা বলে ম্যাডাম চলে গেল। বুঝলাম না কিছুই, আজকে ম্যাডাম কেন কান্না করতে আসে। হঠাৎ ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখি লিজার কল। তুমি কেমন মানুষ বলো তো, অফিসে গিয়ে একটা ফোনও দিলা না? সরি সোনা, একটু কাজে বিজি ছিলাম। আমাকে এখন আর সোনা ডাকা লাগবে না। তো কাকে ডাকবো সোনা বলে? জানি। আর শোনো, কালকে কিন্তু একটু আব্বুর বাড়িতে যাব, তাই তোমার বসের কাছ থেকে ছুটি নিয়ে এসো। বিয়ের পর একবারও আব্বুর বাড়িতে যাইনি, তাই যেতে হবে। আমাকে মনে হয় ছুটি দিবে না। বসের এমনিতে শরীরটা তেমন ভালো নেই, তার ভালো হবে তোমাকে গাড়িতে উঠিয়ে দিব, তারপরে তুমি একা একা যাবা আনে। আমি কোথাও যাব না, তুমি যদি যাও তাহলে যেতে পারি, তা না হলে আর যাব না। আচ্ছা, আমি চেষ্টা করতেছি ছুটি দেয় কিনা। ঠিক আছে, আর শোনো, আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসো। ঠিক আছে। ফোনটা কেটে দিলাম, তারপরে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে অফিস ছুটি হলো, তাই আমি বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাড়িতে এসে পৌঁছালাম। আজকে কেমন যেন বাড়িতে আসতে অনেক লেট হয়ে গিয়েছে। লেট হবে না তো কি, অফিসের সব কাজ আছে, আমাকে সামলাতে হয়েছে। কলিং বেল দেবার পরে আম্মু এসে দরজা খুলে দিল। আমি বাড়ির ভিতরে ঢুকে পড়ি। আম্মু, লিজা কোথায়? বিকাল থেকে মন খারাপ করে ছাদে বসে আছে, কেন তা বলতে পারবো না। এখন রাত 8টা বাজছে, তুমি ওকে ডাক দিবা না? আমি অনেকবার ডাক দিয়েছি কিন্তু আসতেছে না। আমি ছাদে চলে আসি। কিছুক্ষণ পরে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ওকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম এক পাশে বসে আছে। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ছাড় আমাকে, একদম জড়িয়ে ধরবি না। আরে আল্লাহ, আমি কি করলাম? তোকে আমি বিকেলে আসতে বলেছি, আর এখন রাত 8টা বেজেছে। আর কতবার কল দিয়েছি, তুই কলটা কেন রিসিভ করিসনি? কই, তুমি কল দিয়েছো? আমি তো দেখিনি। ভালো করে তোর মোবাইলের দিকে তাকিয়ে দেখ। মোবাইলের দিকে তাকিয়ে দেখি 120 বার কল। সরি বাবু, দেখিনি, আসলে মোবাইলটা সাইলেন্স ছিল তাই। তোকে কোনো মেয়ে ফোন দেয় যে সাইলেন্ট করা লাগবে? আমার কাজ করতে হয়, ওখানে আমি বসে থাকি না। আর আমাদের অফিসের একটা নিয়ম আছে যে কাজ করার সময়
মোবাইল সাইলেন্স করে রাখতে হবে। অনেক ভালো করছস। একটু তো ভালোবাসস না, সেটা আমি আগেই জানতাম। প্লিজ লিজা থামো না। আচ্ছা মেনে নিলাম। কালকে কি আমাকে নিয়ে আব্বুর বাড়িতে যাবা? ছুটি তো নিয়ে আসিনি, আর এমনিতেই ও বস অফিসে ছিল না। জানতাম তুই এটাই করবি। আবার রাগ করা হয়ে গিয়েছে। দাঁড়াও, আমি এখনই বসকে কল দিতেছি। না থাক, দেওয়া লাগবে না। আমি বসের নাম্বারে কল দিলাম, কিছুক্ষণ পরে রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনার শরীরটা এখন কেমন আছে? এই তো ভালো। ম্যাডাম, আমার 5 দিন ছুটি লাগবে, বউকে নিয়ে একটু শ্বশুর বাড়িতে যাব। আচ্ছা যাবে। এটা বলা মাত্রই ম্যাডাম ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পরে চোখ পড়লো লিজার দিকে। কি হয়েছে, এমন ভাবে তাকিয়ে আছো কেন? ম্যাডামের কি হয়েছে, যে তার শরীরের অবস্থাটা কি সেটা জানা লাগবে? এই ছোট ছোট ব্যাপার নিয়ে কেন যে রাগ করো, তা আমি কিছুই বুঝতেছি না। ম্যাডামের শরীরটা ভালো নেই, তাই বলেছি এটা। তোমার বস কি অবিবাহিত? হুম। পছন্দ হয় নাকি? তুমি আর আমার সাথে কথা বলবা না, ওকে? আমি গিয়ে ওর হাত ধরে বললাম যে সরি সোনা, আর কোনোদিনও বলবো না, প্লিজ রাগ করো না। আমি শুধু তোমাকে চাই, মরণের আগেও আর পরেও। এতটা ভালোবাসো আমাকে? তোমাকে অনেক ভালোবাসি। তোমার জন্য কলেজ জীবনে শুধু আমি প্রেম করিনি, তার বিনিময়ে শুধু তুমি আমাকে অপমানই করেছো। আবির পুরনো কথা মনে করতে চাই না। লিজা, আমার একটা কথা মনে পড়ে গেল। সেই দিন তুমি যার হাতে ধরেছিলে, সেই ছেলেটি কে? ও আমার একটা ফ্রেন্ড। তুমি আমার পেছনে ঘুরো, তাই ওকে বলেছিলাম যে তুই আমার একদিনের জন্য বয়ফ্রেন্ড হয়ে যা। ও, চলো রুমে যাব। তুমি অফিস থেকে এসে কিছুই খাওনি, তাই তোমাকে খেতে দিতে হবে। দুজনে রুমে চলে আসি, তারপরে সবার সাথে খেয়ে নিলাম। কিছুক্ষণ পরে বিছানায় এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে লিজা এসে আমার বুকে শুয়ে পড়ল। কালকে তাড়াতাড়ি উঠে সকাল সকালই বাড়িতে যেতে চাই। ঠিক আছে লক্ষ্মী বউটা। তুমি আমাকে এত সুন্দরভাবে বউ বলে ডাকতেও পারো? তোমার বরটা সব পারে, বুঝছো? তাই? আমি লিজাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল লিজার ডাক। এই কলেজাটা, ওঠো না কেন? এত তাড়াতাড়ি কেন উঠবো? আব্বুর বাড়িতে যাব, তাড়াতাড়ি ওঠো। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে শ্বশুর বাড়িতে যাবার জন্য রেডি হতে লাগলাম। আমি একটা নীল পাঞ্জাবি পরেছি, তা থেকে লিজাও একটা নীল শাড়ি পরেছে। লিজাকে দেখতে হেব্বি লাগতেছে। আজকে দুজনে একই কালারের পোশাক পরলাম কিভাবে? কেন, ভালো লাগতেছে না? চেঞ্জ করবো নাকি? আমি কি তোমাকে চেঞ্জ করতে বলেছি নাকি? তোমাকে আজ অনেক কিউট লাগতেছে। তোমাকেও। চলো আম্মুর কাছে যাই। দুজনের হাতে ধরে আম্মুর কাছে চলে আসি। আম্মু আমাদের এইভাবে দেখে হা করে তাকিয়ে আছে, তাই আমি লজ্জা পেয়ে হাতটা ছেড়ে দিলাম। আম্মু আমরা আসি। যাও মা, আর সাবধানে যাবে, আমার ছেলেটাকে দেখে রেখো। সে আর বলতে হবে না, তোমার ছেলেকে আমার শাড়ির আঁচলে বেঁধে রাখবো। কথাটা শুনে তিনজনে হেসে উঠলাম। আমরা আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাহিরে চলে আসি। ওখান থেকে বাসেই উঠে পড়ি। আমি গিয়ে জানালার পাশে বসে পড়ি। আমাকে জানালার পাশে দাও। আমি আগে বসেছি, সো এখানে আমিই থাকবো। আবার বলো, উঠবে না? না না না, উঠবো না। আজকে তোমার গায়ে বমিই করে দেবো, দেখো। এই না না, আমি উঠতেছি। তুমি দেখি আমাকে ভয়ও পাইতেছো। তোমাকে ভয় পাই কে? ভয় তো পাই তোমার বমিকে। তাই? তাহলে ওঠো না কেন? আমি এসে ওই পাশের সিটে বসে পড়ি। কিছুক্ষণ পরে গাড়িটি ছেড়ে দিল। দুজনে গল্প করতেছি, আর লিজা আমার কাঁধে শুয়ে আছে। আবির, আমরা কিন্তু অনেক দিন পরে আসবো, কারণ অনেক মাস পরে কিন্তু আব্বুর বাড়িতে যাইতেছি। আর বিয়ের পরে তুমি আমাকে নিয়ে একবার আম্মুর বাড়িতে নিয়ে যাওনি। অফিসে যদি কাজ থাকে তাহলে তো আমার আবার ওখান থেকে আবার আসতে হবে। আসতে দিলে তো তুমি আসবে। কেন, কি করবে? হাত পা বেঁধে ওখানেই বসিয়ে রাখবো। দেখা যাবে। আমি আর লিজা কথা বলতে আসি আর দুষ্টামি করতেছি। এমন সময় পিছন থেকে মাথায় পেঁচিয়ে একটা টোকার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি একটা বোরকা পরা মেয়ে। মেয়েটিকে আমি কিছু বলতে যাব, এমন সময় লিজা বলে উঠল, কে আপনি? আর আমার স্বামীকে টোকা মারলেন কেন? আপু, আমি আতিপা। আপনারা দুজনে কেমন আছেন? ভালো আছি আমরা, তুমি কেমন আছো? ভালো। এই, তোমরা দুজনে বিয়ে করলো কবে? কিছুদিন আগে। কেমনে কি? আমি তো কিছুই বুঝতেছি না। তারপরে আদিবাকে সবকিছু খুলে বললাম। দেখছো, তোমাদের ভালোবাসাটা সত্যি ছিল, তাই দুজনে এক হতে পেরেছো। তোমার কোলে এই মেয়েটাকে? আমার মেয়ে। আমারও বিয়ে হয়ে গেছে এই 1 বছর। তুমি দাওয়াতও করলে না? তোমার নাম্বারটা বন্ধ পেয়েছিলাম, তাই বলতে পারিনি। আর তুমিও তো বলতে পারতে।
বললাম তো বিয়েটা হঠাৎ করে হয়ে গিয়েছে। লিজা আপু, আপনাদের দুইজনকে অনেক সুন্দর লাগতেছে আর দুইজনকে অনেক ভালো মানিয়েছে। তাই তোমরা যাইতেছো কোথায়? আমিও শ্বশুর বাড়ি যাইতেছি। ও, কিছুক্ষণ পরে ওর হাজবেন্ডের সাথে পরিচয় হলাম। তার সবার সাথে গল্প করা শুরু করে দিলাম। অনেকক্ষণ পরে আদিবারা নেমে পড়লো। আবির, লিজা আপু, আসি, চাইলে আমাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারেন। আসবো কোনো একদিন। তোমার শ্বশুর বাড়ি তো দেখে গেলাম। ঠিক আছে। আদিবারা নেমে পড়লো। তারপরে আমি আর লিজা আবারও গল্প করা শুরু করে দিলাম। অনেকক্ষণ পরে শ্বশুর বাড়িতে এসে পৌঁছালাম। আমাদের দেখে সবাই খুশি হলো। খুশি তো হয়েছে, কিন্তু অনেকজনে আমাদের উপর রাগও হয়েছে। তার কারণ হলো অনেক মাস পরে এসেছি তো, তাই। চলো রুমে যাব। এখানে বসে সবার সাথে কথা বলি, তারপরে যাবনি। না, এখনই আসবে। বইয়ের কথা মতো আমি আর ও রুমে চলে আসি। এই শোনো, এখানে কিন্তু আমার চাচাতো বোন আছে। কারোর সাথে দেখি না যেন কথা বলতে। তাহলে আমি কি চুপ হয়ে থাকবো? আমি তো চুপ হয়ে থাকতে পারি না। যা, তুই ওদের সাথে কথা বল যাইয়া। এতেও রাগ করা হয়ে গেছে। আচ্ছা যাও, কারোর সাথে কথা বলবো না। কিছু কি খাবে? খাবো না মানে খাবোই, তবে কিন্তু খাবার খাবো না, অন্য কিছু খাবো। কি খাবে? তোমার ঠোঁটে যেটা দেয়া আছে সেটা খাবো। আমার ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে শয়তান। আচ্ছা, রাত্রে দেব। না, এখন খাবো। চুপ করো। আর এইগুলো এখন খায় না, রাতে খায়, বুঝেছো? এখন একটু খাই। এখন না, আমি গিয়ে আবিরের জন্য খাবার নিয়ে আসলাম। ধরো, খেয়ে নাও। আমি তো এসব খাবো না, আমি তো অন্য কিছু খাবো। ফাজিল বল, আগে এইসব খাওয়া শেষ করো তারপরে। এত সব খাবো কিভাবে? সব যদি শেষ করতে পারো তাহলে মিষ্টি দিব, তা না হলে দিব না। বউ, এমন কিন্তু কথা ছিল না। এমন কথা ছিল না, বাট এমনই হবে। আমি খাবার খাওয়া শুরু করে দিলাম, কিন্তু সব খাবার শেষ করতে পারলাম না। সব শেষ করো বললাম কিন্তু। আমার পেটে আর একটু জায়গায় নেই, তো খাবো কিভাবে? আর যেটুকু জায়গা আছে তোমার ঠোঁটের মিষ্টি খাওয়ার মতো জায়গা আছে। কোনো কিছু হবে না। এটি বলে আমি চলে আসতে যাব, এমন সময় আমির আমাকে টেনে ধরলো। তারপরে আমার বিছানার উপরে ফেলে দিল। যাইতেছো কোথায়? আমারটা নিয়ে তুমি কোথায় যাও? হ্যাঁ, রাত্রে দিব গো, এখন ছাড়ো। আমি এখন খাবো। দরজা খোলা, আগে দরজাটা আটকিয়ে আসি। তোমাকে আমি চিনি না, দরজা আটকানো কথা বলে তুমি পালিয়ে যাবা? না, কোথাও যাব না। আমি যেতে দিব না, আগে আমার ঠোঁটে কিস করো, তারপরে। আমার যে ফাজিল বট, আজকে মনে হয় আর ছাড়বেই না। তবুও দেখি কি করা যায়। ওই ছেলে, আব্বু এসেছে। এটি বলার পরে আবির আমার উপর থেকে উঠে পড়ে। আমি উঠে দৌড় দিলাম। লিজা, এটা কেমন হলো? আজকে তোমার সাথে আর কথা বলবো না। একটু পরে আমি আসতেছি। আর আশা লাগবে না। কিছুক্ষণ পরে লিজা চলে গেল, তাই আমি মোবাইল বের করে চাপা শুরু করে দিলাম। আজকে আর তোমার সাথে কথা বলবো না। দেখো, আমি আর কি করব, গেম খেলা শুরু করে দিলাম। অনেকক্ষণ পরে লিজা আসলো, এসে আমার পাশে শুয়ে পড়লো। তাই আমি ওকে দেখেও না দেখার ভান করলাম। আই শোনো না, এদিকে একটু তাকাও না, আমি তো এসেছি। আপনি আসলে আমার কি? আমি কারোর সাথে কথা বলি না। একটু তাকাও না। আমি তাকাবো না, ওকে? আপনি এখন এখান থেকে চলে যান। আমি কিন্তু তাকাতে বলেছি, না হয় কিন্তু মোবাইল ভেঙে ফেলবো। হ্যাঁ, বলেন। সরি বাবু, সেই সময় একটা কাজ ছিল তাই চলে গিয়েছি। প্লিজ এভাবে অভিমান করে থেকো না। চলে গেছেন, ভালো হয়েছে। একটু আমাকে জড়িয়ে ধরো না। না, ধরবো না। আবির রাগ উঠে যাবে কিন্তু, আর রাগ উঠলে আমি যা করতে পারি সেটা কিন্তু তুমি ভালোই জানো। ওর রাগ তোলা যাবে না, তাহলে এই মেয়ে যা খুশি সেটাই করতে পারে। তাই আমি ওকে জড়িয়ে ধরলাম। আর জোরে। এত জোরে জড়িয়ে ধরার শক্তি নাই তো। শক্তি না থাকলে শক্তি বানিয়ে নাও। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর লিজাও আমাকে জড়িয়ে ধরলো। ভালোবাসি। ভালোবাসি না। কি বললা? আর একবার বলো তো। ভালোবাসি। এখন তোমাকে ছেড়ে দেই? না, আরো কিছুক্ষণ এভাবে থাকতে চাই। দুজনে দুজনে চোখের দিকে তাকিয়ে আছি, আর ফ্যানের বাতাসে লিজার চুলগুলো আমার মুখে পড়তেছে। হঠাৎ লিজা আমাকে একটা জিনিস দিল। সেটা দিয়েছে, সেটা আমি কোনোদিনও আশা করিনি। এটা কেমন হলো? এই যে ভাইরা আপুরা, কোথায় যেতেছেন? ভিডিও দেখেই চলে যাবেন সেটা তো হবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো। তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। কি হলো মানে? যেটা করার সেটাই করেছি। তুমি তো বললা দিনের বেলা কিস করে না, তাহলে কিস করলা কেন? ও, ভুলে গিয়েছিলাম, হয়তো মনের ভুলে ফেলে দিয়েছি। আমি একটা দেই? এখন না, রাতে যা করার সেটাই করো। তবু একটা দেই। আচ্ছা দাও। আমার ঠোঁট নিয়ে
লিজার কাছাকাছি চলে আসলাম। তারপরে কি মনে করে যেন থেমে গেল। হঠাৎ লিজা বলল, একটা কিস্তিতে এত টাইম লাগে? এখন দিব না, রাতে দেই ওকে। তোমার আর দেওয়া লাগবে না, আমি উঠে অন্যখানে চলে আসি। এই মেয়ের যে কি হয় তা আমি কিছুই বুঝতেছি না, শুধু শুধু রাগ দেখাই। এই মেয়ে এই বলল কিস এখন করো না, তারপরে আবার কি দেখেছে রাগ করলো, তা আমি কিছুই বুঝতেছি না। আমার চোখে ঘুম এসে পড়লো, তাই আমি ঘুমিয়ে পড়লাম। দুপুরবেলা কারো ডাকের কারণে ঘুম ভেঙে গেল। এই যে দুপুর হয়ে গিয়েছে, গোসল করে নাও। গোসলও করবো না, আর কিছু খাবো না। কেন খাবে না? তুমি আমার সাথে রাগ করেছো তাই তো খাবো না। রাগ করিনি তো। আমি উঠে লিজার কাছে চলে আসি। এসে দেখি ও চুল আঁচড়াতেছে, তাই ওকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ছাড়ো না, দেখো না চুল আঁচড়াচ্ছি তো, কতদিন ধরে চুলগুলো আঁচড়ানো হয় না। তোমাকে কি আমি আঁচড়াতে বারণ করেছি? তুমি চুল আঁচড়াবে আর আমি তোমাকে জড়িয়ে ধরে থাকবো। আগে গোসল করে আসো, তারপরে। আমি ওয়াশরুমে চলে আসি, তারপরে গোসল করে নিলাম, তারপরে সবার সাথে খেয়ে নিলাম। আমি, লিজা আর আমাদের রুমে চলে আসি। আই শোনো, বিকেল বেলা নদীর পাড়ে কিন্তু ঘুরতে যাব। এই তো আসলাম, তার ভিতরে ঘুরতে যাব? ঘুরতে গেলে সমস্যাটা কি বলো? আমার হাঁটতে ভালো লাগে না, তাই হাঁটতে পারবো না। হাঁটতে না পারলে তোমাকে কোলে তুলে নিবনি, তাহলে কি হবে? সত্যি করে নিবে? তাহলে আমি যাব। আচ্ছা, সেটা বিকেল বেলা দেখা যাবে। আমি ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম, আর লিজাও আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। বিকেল বেলা লিজা আমার নাক টেনে বলা শুরু করে দিল, আই মিস্টার আবির সাহেব, উঠো, ঘুরতে যাব। বউ, আমার চোখে অনেক ঘুম, এখন কোথাও ঘুরতে যাব না, ঘুরতে কালকে নিয়ে যাব। আর এখন তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো। তুই আর একবার বল, আমার সাথে তুই ঘুরতে যাবি না? কে বললো যাবে না? আমি তো যাব। তাহলে উঠে পড়ো। কিছু সময় পরে আবারও আমি বললাম, বউ, না গেলে হয় না? আবির, রাগ তুলো না, রাগ তুললে কিন্তু তুমি আস্ত থাকবে না। কি আর করব। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আবারও আমার রুমে চলে আসি। এসে দেখে লিজা সাজতেছে। এই মেয়েগুলো যে কেমন তা আমি কিছুই বুঝতে পারি না। কোথাও ঘুরতে নিয়ে গেলে এদের সাজতেই হবে, বুঝি না এটা সেজে কি পায়। বউ ও বউ হয়েছে তোমার। আর 2 মিনিট বাবু, আমার হয়ে গেছে। সে কখন থেকে বলতেছো 2 মিনিট 2 মিনিট, কখন শেষ হবে তোমার এই 2 মিনিট? আর একটু বসো না। আমি কিন্তু ঘুমিয়ে পড়লাম। মার দেবো কিন্তু। এই যে শোনা, এদিকে একটু আসো তো। আমি ওর কাছে চলে আসি। হ্যাঁ বলো। এই, কানের দুলটা লাগিয়ে দাও তো। আমি ওর কানে দুলটা লাগিয়ে দিলাম। লিজা, গালে কত কেজি আটা মেখেছো? কি বললাম? আমি আটা রাখি? সরি, আটা না, ময়দা। আমি যাব না আর তোমার সাথে, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। আমার সাথে তুমি এমন করো কেন? সারাদিনই তো রাগ আর অভিমান করো। তাহলে তুমি উল্টাপাল্টা কথা বলো কেন? আমি কই আটা ময়দা মেখেছি বলো তো? সরি মাখনি। সরিতে কাজ হবে না, রাতে মজা বোঝাবো না। যখন বলবা নে বউ একটা পাপ্পি দাও তো, তখন জন্মের পাপ্পি খাওয়াই দিব মনে। সরি সোনা, এই কানে ধরেছি, তোমাকে আর কিছুই বলবো না। প্রমিস করো। প্রমিস। চলো ঘুরতে যাব। আমি আর আবির রাস্তায় বের হয়ে পড়লাম, দুজনে হাঁটতেছি, আর আবির আমার হাতটা শক্ত করে ধরে আছে। লিজা, আমি তো হাঁটতে পারছি না, তুমি তো বলেছিলে যে আমাকে কোলে তুলে নিবে। কোন সময় বলেছিলাম? আমার তো কিছু মনে পড়তেছে না। এটা তো তোমার কোনোদিনও মনে পড়বে না জানতাম আমি। তুমিই বলো, তোমার মতো একটা হাতির মতো ছেলেকে আমি কোলে নেব কিভাবে? আমি হাতি? তা তুমি গন্ডার। কি, আমি গন্ডার? এটা বলে লিজা আমার বুকে আস্তে আস্তে ঘুষি মারা শুরু করে দিল। বউ এমন ভাবে মারলে তো আমি শেষ হয়ে যাব। তাহলে তুমি এটা বলো কেন? আর বললো না। তুমি আর কোনো কথা বলবা না, এখন তুমি আমার সাথে চুপচাপ হাঁটো তো। কিছুক্ষণ পরে আমি আর আবির নদীর পাড়ে চলে আসি, দুজনে একটা তুলে বসে পড়ি। দেখি আবির চুপ হয়ে আছে। কি হলো মহারাজ, চুপ হয়ে আছো কেন? আমার সাথে কথা বলবা না? আমার সোনাটার আবার কি হয়েছে? কিছু না। দেখতে পেলাম আবিরের গাল রুটির মতো ফুলে আছে, হয়তো আমার সাথে রাগ করে ফুলে আছে। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। এই কি করতেছো? ছাড়ো, এখানে অনেক মানুষ আছে, দেখতে পাচ্ছ না? তাহলে আমার সাথে রাগ করে আছো কেন? রাগ করিনি তো। তাহলে একটু হাসো। হি 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 হি। এই তো আমার জান পাখির মুখে হাসি ফুটেছে। জানো আবির, তুমি যে সব সময় আমার সাথে রাগ করো, তখন আমার কি মনে হয় জানো তুমি? কি মনে হয় বলো? এখন আর বলবো না, তাহলেই তোমার সাথে আমার ঝগড়া লেগে যাবে। না, ঝগড়া করবো না, বলো। রাতে বলবো, এখন না। ঠিক আছে। দুজনে বসে আছি নদীর পাড়ে, হালকা হালকা বাতাস আসতেছে। এ যেন অন্যরকম একটা জায়গা। লিজা আমার কাঁধে শুয়ে আছে, আরো কথা বলতেছে, আমি কান দিয়ে শুনতেছি। মাঝে মাঝে একটু একটু মিষ্টি ঝগড়াও হতো। আমি মনে মনে ভাবতেছি
এটা কি আমার ঝগড়াটে বউ নাকি? এত ঝগড়া করে কেন আমার সাথে? এই যে আবির, মনে মনে কি আমাকে গালি দিতে আসছো নাকি? কই তোমাকে গালি দিতেছি? তা তোমার কথায় বুঝতেছি যে তুমি আমাকে গালি দিতেছো। এই যে মহারানী, একদম ফালতু কথা না, ওকে? চলো বাড়িতে যাব। আর একটু বসে থাকি না? আমার তো বসে থাকতে ভালোই লাগতেছে। একটু আগে তো ঘুরতেই আসতে চাইছিল না, এখন একটু সময় থাকতে চাও কেন শুনি? আমি কি জানতাম যে তোমাদের এখানে এত সুন্দর জায়গা আছে? আরো কিছুক্ষণ গল্প করে দুজনে আমাদের বাড়িতে চলে আসি। রাতে খাওয়া দাওয়া শেষ করে দুজনে শুয়ে আছি, আর আমি আবিরের সাথে কথা বলতেছি আর আবির হু হ্যাঁ করতেছে। এই তোমার কি হয়েছে বলো? মোবাইলটা রাখো তো, সারাদিন মোবাইল চেপে কি যে মজা পাও আল্লাহই ভালো জানে। আমি তো একটু গেমই খেলি। এই মোবাইল রাখো, ঘুমাতে হবে। তুমি ঘুমাবে আর আমি কি তোমাকে ঘুমাতে বারণ করেছি নাকি? আমার একা একা ঘুম হয় না। তো আমি কি করতে পারি? বল। তোমার কিছু লাগবে না, থাক তোর মোবাইল নিয়ে। মোবাইলটা অন্য পাশে রেখে দিলাম। এই তোমার কি হয়েছে বলো তো? কি হবে? কিছু না, তুমি গেম খেলো তো। লিজা, এই একটু একটু বিষয় নিয়ে যে রাগ করো তাতে কিন্তু আমার একটু ভালো লাগে না। আমি ওর কোনো কথা না শুনে শুয়ে পড়ি। হঠাৎ চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। কেন যে এই মাইয়াটা আমার সাথে রাগ করে? দিনের ভিতরে মনে হয় 100 বার রাগ করে। হঠাৎ শুনতে পেলাম কান্নার আওয়াজ। এই হয়েছে কি তোমার? কি হবে? আমার কিছু হয়নি। তাহলে এভাবে কাঁদতেছো কেন? সেটা আপনাকে বলতে বলিনি। এখন আবারও আপনি হয়ে গেলাম, কিছুই বুঝতেছি না আমি। এসব কি? হঠাৎ বুঝতে পারলাম আমাকে কে যেন জড়িয়ে ধরেছে। তাকিয়ে দেখি আবির। আই ছাড়ো, এখন আর ভালোবাসতে হবে না। চুপ করো। দুজনে কিছুক্ষণ চুপ থাকার পরে আবির বলল, আই লাভ ইউ। এখন আর ওটা বলতে হবে না। তো এটা কাকে বলবো বলো তো? সেটা আমি কি জানি। আচ্ছা, আমি কালকে বাড়িতে চলে যাব। তাহলে আমার হাতে মাইরও খাইতে পারো। তুমি আমার সাথে এমন ভাবে কেন যে রাগ করো? আর রাগ করবো না বাবুটা। মনে থাকবে তো? থাকবে। আবির আদিবার কত সুন্দর একটা বাবু হয়েছে দেখছো তুমি? অন্য বাচ্চা দিয়ে আমাদের কাজে কি? আমারও না। কি তোমারও না? ভালো করে বলো তো। আমার একটা কিউট একটা বাবু চাই। এত তাড়াতাড়ি বাবু নিয়ে কি করব বলো তো? আর তোমার ঝালাই আমি সহ্য করতে পারি না। আর যদি আমাদের ঘরে আর একজন আসে তাহলে আমি তো শেষ হয়ে যাব। এখন আর কিছু বললাম না, অনেক রাত হয়ে গেছে তাই। তা না হলে তোমাকে যে কি করতাম তা আমি নিজেও জানি না। এখন বলো তো, আমাকে বাবু দিবা কিনা? বাবু কি বললেই হয়ে যাবে নাকি? তার জন্য এদিকেও আসতে হবে। আমি ওর কাছে চলে আসলাম, তারপরে সেটা হয়েছে সেটা আর বলতে চাই না। সকালবেলা উঠে আবিরের জন্য নাস্তা নিয়ে আসলাম। এই বউ, তুমি এত কাজ করো কেন? কোনো কাজ করলে আবার কি হব? আমার বউটার বুঝি কষ্ট হয় না? আমার উপর আর দরদ দেখাতে হবে না ওকে। দুজনে সকালবেলা নাস্তা করে নিলাম। এভাবে আরো 5 দিন কেটে গেল। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি বসের কল, তাই তাড়াতাড়ি রিসিভ করলাম। আবির, কেমন আছো? ম্যাডাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। শোন, আমাদের দ্বিতীয় কোম্পানিতে যেতে হবে। ম্যাডাম, আমি মনে হয় আসতে পারবো না, কারণ আমি তো এখন শ্বশুর বাড়িতে আছি। প্লিজ আসো, তোমাকে ওখানে যাওয়াটা অনেক জরুরি। আর 7 দিনেরই তো ব্যাপার, 7 দিন পরে তো চলে আসবে। কে কে যাবেন? আমি আর তুমি যাবো। কবে যাবেন ওখানে? আজকে বিকেলে রওনা দেবো। ঠিক আছে ম্যাডাম, আমি আসবো। ঠিক আছে, বাই। এখন রাখি। ফোনটা কেটে দিলাম। কাটার সাথে সাথে লিজা বলে উঠলো, আবির কোথায় যাবে? হ্যাঁ, চিটাগাং যেতে হবে, আমাদের অফিসের দ্বিতীয় কোম্পানিতে। তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই পাগলি, এমন করতে আসো কেন? ওখানে যাওয়াটা আমার অনেক জরুরি, প্লিজ একটু বুঝো। তুমি বাড়ি থেকে বলে আসছো আমাদের বাড়িতে অনেক দিন থাকবে, তো এখন যাওয়ার জন্য পাগল হয়ে গেছো কেন? কি করবো বলো? এখানে থাকার হয়তো আমার কপালে নেই। আমি অত সব কিছু জানি না, তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না। আমি গিয়ে লিজার হাত ধরলাম। শোনো, 7 দিনেরই তো ব্যাপার, 7 দিন পরে তো আমি চলে আসবো, তাই না? এই 7 দিন আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। পারবে। লিজা আর আমার কোনো কথা শুনলো না, রাগ হয়ে ওখান থেকে চলে গেল। বিকেল বেলা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমি ফ্রেশ হতে লাগলাম। এর ভিতরে লিজা আসলো। আজকে চলে যেতে চাচ্ছ আমাকে একা একা রেখে? পাগলি, আর তুমি তোমাদের বাড়িতে থাকবে নাকি আমাদের বাড়িতে যাবে? মরে যাব। লিজা, এটা তুমি কি বলতেছো? আমি গিয়ে ওকে আমার বুকে নিলাম। এক জায়গায় যাওয়ার সময় বউটার চোখে যদি পানি দেখতে পাই তাহলে আমার কি ভালো লাগে বলো? কি করব বলো? তোমাকে ছাড়া আমি এতদিন থাকবো কিভাবে?
তা আমি নিজেও জানি না। চেষ্টা করলেই পারবে। আচ্ছা, আর শোনো, আমি এখানেই আছি। তুমি যে বাড়িতে আসবে সেই দিন আমাকে এখান থেকে নিয়ে যাবে। ঠিক আছে পাগলিটা। সাবধানে থাকবে, কোথাও যাবে না। কাজ করেই তোমার রুমে চলে আসবে। ও বউ, তোমার জ্ঞান শুনতে শুনতে আমি তো শেষ হয়ে যাব। আমি জ্ঞান দেবো না তো কে দেবে শুনি? আচ্ছা, আরো জ্ঞান দাও, আমি শুনতেছি। ওখানে গিয়ে তুমি কার কাছে ঘুমাবে? হ্যাঁ, কার কাছে ঘুমাবো মানে? একা একা ঘুমাবো? আর তোমার বসের সাথে বেশি কথা বলবা না, ওকে? আরে ঠিক আছে, এখন কি আমি যেতে পারি? আর একটু পরে যাও, এভাবে দুজন আর কতক্ষণ থাকি না? সময় তো হয়ে গিয়েছে, আমার আবার একটু বাড়িতেও যেতে হবে। আম্মু কাছে বলে আসতে হবে তো। আচ্ছা যাও। আমি গিয়ে আবিরের কপালে একটা চুমু দিলাম, আর আবিরও আমাকে দিল। যাই কলিজাটা, আমি রওনা দিলাম বাড়ির দিকে। আসার সময় দেখতে পেলাম লিজার চোখে জল টলমল করতেছে। আমি আর ওখানে দাঁড়ালাম না, কারণ ওর চোখের জল দেখে আমার চোখ থেকে শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পরে বাড়িতে এসে পৌঁছালাম। কলিং বেল দেবার পরে আম্মু এসে দরজা খুলে দিল। বৌমা কোথায়? ও আসেনি। তুই আবার মেয়েটির সাথে কি করে এসেছিস? হ্যাঁ, আমি সবকিছু আম্মুকে খুলে বললাম। তুমি না সবসময় আমাকে ভুল বোঝো। তুই যে বাদর, ভুল বোঝারই কথা। এখন আর কিছু বলবো না, কারণ অনেক দূরে যেতে আসি তো তাই। আচ্ছা যা তাহলে, আর সাবধানে যাবি কিন্তু। মনে মনে ভাবলাম আজকে মনে হয় আমি জ্ঞান শুনতে শুনতে শেষ হয়ে যাব। আমি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। বাস স্ট্যান্ডে এসে একা একা দাঁড়িয়ে আছি। হঠাৎ বসের ফোন। আবির, কই তুমি? ম্যাডাম, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। আর একটু সামনে চলে আসো। ম্যাডামের কথা মতো আমি সেখানে চলে আসি। তারপরে বাসে উঠে পড়ি। কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল। আবির, কিছু কি খাবি? না ম্যাডাম, কিছু খাবো না। কি ম্যাডাম ম্যাডাম করতে আছো তুমি? তুমি করে বলো না। সরি ম্যাডাম, আপনি আমার বস, তাই তাকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হয়। রাখো তোমার সম্মান, তুমি আমাকে তুমি করে বলবে, এটাই আমার শেষ কথা। সরি, পারবো না। আচ্ছা যাও, বলা লাগবে না। দুজনে কথা বলতেছি, এর ভিতরে ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি বউয়ের কল। তুমি কেমন মানুষ বলো তো? একটা বার আমাকে কলও দিলা না। সরি, আসলে এইমাত্র বাসে উঠেছি তো, তাই ফোন দিতে পারিনি। আচ্ছা এখন রাখি। কলটা কাটার পরে চুপ হয়ে ভাবতেছি, পাগলি একটা, সারাদিনই আমার সাথে রাগ করতে থাকে। এমন রাগি বউ আমার কপালে জুটলো। আমি চুপচাপ কথাগুলো ভাবতেছি আর মিটি মিটি হাসতেছি। এর ভিতরে ম্যাডাম বলে উঠলো, তোমার বউ কি তোমাকে খুব ভালোবাসে? ম্যাডাম অনেক, তবে দিনের ভিতরে মনে হয় কথা কথায় রাগ দেখাবে। ও, আর তোমাকেও একজন পাগলের মতো ভালোবাসে। ম্যাডাম সেদিনও এটা বলেছে, আর আজও এটা বলতেছে। কি আমাকে ভালোবাসে বলেন তো? সময় হোক বলবো। এখন বলুন, আমি একটু শুনি, কি আমাকে ভালোবাসে? এখন না, ওয়েট করো, বলবো। ওকে। আমি আর সে চুপ হয়ে বসে আছি। আমার চোখে কেমন যেন ঘুম এসে পড়লো, তাই আমি বাসের সিটে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা ঘুম ভাঙতে না ভাঙতে দেখতে পেলাম নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি তাকে জড়ানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। ম্যাডাম ম্যাডাম ছাড়ুন। কি হয়েছে? দেখেন না আপনি কি করতেছেন, এখন আমাকে ছাড়ুন তো। ও সরি আবির, আসলে বুঝতে পারিনি যে এটা হবে। তুমি কিছু মনে করো না। ইটস ওকে, নো প্রবলেম। দুজনে চুপ হয়ে আছি। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে ও আমায় জড়িয়ে ধরলো। হয়তো ঘুমের ঘরে জড়িয়ে ধরেছে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। কিছুক্ষণ পরে আবারও দেখতে পেলাম ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। এবার আবারও তিনি আমার কাঁধে মাথা রেখেছে। তার মাথাটা আমি বারবার সরিয়ে দিতেছি, আর সে বারবার আমার কাঁধে মাথা রাখতেছে। অসহ্য হয়ে আর সরালাম না। সকাল সকাল চিটাগাং এসে পৌঁছালাম। এই যে ম্যাডাম, আমরা এসে পড়েছি। কখন আসলাম? এই তো এইমাত্র। এখন বলুন আমাদের কোথায় যেতে হবে? আমি এখানে আগেই হোটেল বুকিং করে রেখেছি, চলো সেখানে যাব। সে আর আমি রওনা দিলাম হোটেলের দিকে। কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছালাম। ম্যাডাম, অফিসে যাব কখন? আজকে না, কালকে যাব। ওকে। আমি বাইরে এসে পড়ি। তারপরে রিজাকে কল দেওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে রিসিভ করলো। সোনা, আমি এখানে এসেছি। ও, কালকে রাতে আমার একটুও ঘুম হয়নি তোমাকে ছাড়া। কেন? তোমাকে ছাড়া আমি কোনো সময় একা একা ঘুমাইনি। কালকে রাতে শুধু এপাশ করেছি আর ওপাশ করেছি, কিন্তু ঘুম একটুও আসেনি। আমার শুধু তোমার কথা মনে পড়েছে। কচু পড়েছে, আমাকে তো তুমি ভুলেই গেছো। বউকে কি ভোলা যায়? হয়েছে, আর বলতে হবে না। তার আগে বলো তুমি কবে আসবে? এই তো আসলাম, কিছুদিন পরেই আসবো। আবির, আমার একটুও ভালো লাগে না কেন সেটা আমি কিছুই বুঝতেছি না। আমি তো তোমার কাছাকাছি, তাই। না, কাছাকাছি নেই, তুমি আমার থেকে অনেক দূরে আছো। ও আরো কিছুক্ষণ বক বক শুনে ফোনটা কেটে দিলাম। তারপরে রুমে চলে আসি। কোথায় গিয়েছিলে? লিদার সাথে কথা বলতে গিয়েছিলাম। এই খাবারগুলো খেয়ে নাও।
আমি একা একা খাবো, আপনি খাবেন না? আমি খেয়েছি। আমি খাবার খেয়ে নিলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। অনেক ক্লান্ত লাগতেছে। বিকেলবেলা উঠে পড়ি, উঠে কিছু খেয়ে নিলাম, তারপরে আবারও শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নীলা আসলো। আবির চলো কোথাও থেকে ঘুরে আসি। ম্যাডাম, আমার কোথাও যেতে ভালো লাগতেছে না, আপনি যান, আমি কোথাও যাব না। আমি একা একা যাবো নাকি? আমার সাথে তোমারও যেতে হবে। নীলা অনেকবার বলার পরে আমি রাজি হয়ে যাই। কিছুক্ষণ পরে একটা রিক্সা নিলাম, দুজনে রিক্সায় বসে আছি আর কথা বলতেছি। আবির পড়ে যাবে তো, আমার কাছে এগিয়ে আসো। ম্যাডাম, পরে যাব না, রিক্সা চলছে তার আপন গতিতে, আমরা দুজনে কথা বলতেছি। কিছুক্ষণ পরে নীলা আমার হাতের ভিতরে ওর হাত ঢুকিয়ে দিল। আমি বারবার তার হাত সরাইতেছি আর সে বারবার আমার হাত ধরতেছে। এমন করছো কেন? আমি তো শুধু তোমার হাতটাই ধরেছি। ম্যাডাম, হাত না ধরাটাই ভালো। আমি আর আবিরের কথা শুনলাম না, ওর হাতটা শক্ত করে ধরে ফেললাম। আমি ছুটানোর জন্য চেষ্টা করছি, কিন্তু পারছে না। কিছুক্ষণ পর আবির আর আমি একটা জায়গায় চলে আসি। আবির, তোমাকে একটা কথা বলার ছিল। বলেন। কিভাবে বলবো বুঝতে পারছি না। না বলতে চাইলে থাক, বলা লাগবে না। আবির, আমি তোমাকে ভালোবাসি। তুমি যেদিন আমাদের অফিসের চাকরির জন্য এসেছো, সেই দিন থেকে আমি তোমাকে আমার মনে জায়গা করে ফেলেছি। আর যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, সেদিন আমি অনেক কান্না করেছি। আর এখনো তোমার জন্য আমার চোখ থেকে পানি ঝরতে থাকে। প্লিজ আবির, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ম্যাডাম, এইগুলো আপনি কি বলতেছেন? আপনি জানেন না আমার বিয়ে হয়ে গেছে? আর আপনার এই কথাটা বলতে একটু লজ্জা করলো না? যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, তার কাছে এই কথাটা বলতে লজ্জা করবে কেন? এটা বুঝলে আমি কোনোদিন আপনার সাথে এখানে আসতাম না। আমি আজকে চলে যাব। এটা বলে আমি উঠতে যাব, এমন সময় নীলা আমাকে টেনে জোরে জড়িয়ে ধরলো। ম্যাডাম, ছেড়ে দিন। আমি ছাড়বো না তোমাকে। আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ওকে জোরে ধাক্কা দিয়ে হোটেলে চলে আসি। এসে সব জামা কাপড় গোছাতে লাগলাম। আমিও হোটেলে এসে পড়ি। এসে দেখি আবির এখান থেকে চলে যাচ্ছে। তাই আমি ওর কাছে চলে যাই। কই যাচ্ছ? সে আমি আপনাকে বলতে বাধ্য নই। তুমি ভুলে যাবে না, আমি কিন্তু তোমার বস। আমি আর আপনার ওখানে চাকরি করব না। যেভাবেই হোক না কেন, ওকে এখান থেকে কোথাও যেতে দেওয়া চলবে না। আবির, আমি সরি। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তবু তুমি এখান থেকে চলে যেও না। তুমি চলে গেলে আমি কাজগুলো একা একা সামলাতে পারবো না। ম্যাডামের অনেক অনুরোধ করার পরে আমি রাজি হয়ে যাই। তুমি এখানে থাকো, আমি একটু বাইরে থেকে আসছি। ঠিক আছে। নীলা ওখান থেকে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতেছি যে নীলা আজকে এটা বলতে পারলো, এটা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। হঠাৎ ফোনটা বেঁচে উঠলো। তাকিয়ে দেখি লিজা কল করেছে। কি করতে আসো? শুয়ে আছি, তুমি কি করো? আমিও। আবির, তোমার কথাগুলো এমন লাগতেছে কেন? তেমন কিছু না। কি হয়েছে বলতে বলেছি কিন্তু। ওকে কিছু বলা যাবে না, তাহলে এই মেয়ে কথা শুনে আমাদের এখানেও আসতে পারে। শোনা, তেমন কিছু না, তোমার জন্য আমার মনটা অনেক খারাপ লাগতেছে। তাই তুমি কখন আসবে বলো তো? তোমায় ছাড়া আমার একটুও বাড়িতে মন টিকে না। আগে এখানের কাজটা মিটে যাক, তারপরে আসতেছি। ঠিক আছে। ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। ফোন কাটার পরে মাগরিবের আজানটাও দিয়ে দিল। আমি শুয়ে থেকে উঠে বসে পড়ি। বেশ কিছুক্ষণ পরে নীলা আসলো আমার এখানে। নাও, এই কফিটা খেয়ে নাও। ম্যাডাম, আমি চা কফি এসব কিছুই খাই না। তুমি কি এখন আমার সাথে রাগ করে আছো? না ম্যাডাম, আপনি তো আপনার ভুলটা বুঝতে পেরেছেন, তাই আপনার উপরে আমার কোনো রাগ নেই। তোমার যদি আমার উপরে রাগ নাই থাকে, তাহলে আমার কথা মতো তুমি এই কফিটা খেয়ে নাও। আমি তার হাত থেকে কফি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। কফি মুখে পড়তে না পড়তেই চোখটা কেমন যেন ঝাপসা লাগা শুরু করে দিল। মনে হয় চোখে ঘুম এসে পড়ল। এই, তোমার কি হয়েছে? ম্যাডাম, চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে। কাজ হয়েছে তাহলে। ওকে কিছু বুঝতে না দিয়ে আমি ওকে ধরে খাটে শুইয়ে দিলাম। আমি ঘুমের জন্য কিছুতেই চোখের পাতা বুঝতে মেলতে পারছি না। হঠাৎ আমি দেখতে পেলাম কে যেন আমার বুকের উপরে শুয়ে পড়ল। কে কে? দরকার নেই। ওয়েট, আমি তোমার মাথাটা টিপে দিতে আছি। দরকার নেই। চুপ কর তুই, আর কোনো কথা বলবি না। ম্যাডাম ম্যাডাম, এইগুলো আপনি কি করতে আছেন? আমি আর ঘুম আটকাতে পারলাম না। চোখে প্রচুর ঘুম এসে পড়লো, তাই আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো কয়টার সময় তা আমি নিজেও জানি না। চোখ খুলতে না খুলতে দেখতে পেলাম আমার পরনে কিছু নেই।
আর নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি একটা জোরে চিৎকার দিলাম, নীলা এসব কি? কেন, তোমার চোখে কি সমস্যা? দেখতে পাচ্ছ না? আমার এই অবস্থা করলো কে? তুমি আমাকে ভালোবাসবে না? আমি তোমার বউয়ের চেয়েও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কথাটা শুনে অনেক রাগ উঠে গেল। নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না। আমি গিয়েই ওর গালে দুটো ঠাস করে চড় লাগিয়ে দিলাম। তোকে ভাবছিলাম তুই ভালো, এখন দেখি তোর মতো বাজে মেয়ে কোথাও নেই। তোমাকে ভালোবেসে আমি যদি বাজে হই তাহলে আমি বাজে। আমি আর তোর সাথে এক মুহূর্ত থাকতে চাই না। আমি এখনই চলে যাইতেছি। তুমি কোথাও যেতে পারবে না। যদি যাও তাহলে এই ছবি তারপর ভিডিও তোমার বউয়ের কাছে দিয়ে দেবো। ম্যাডাম প্লিজ, আপনি আমার সংসারটা এমন ভাবে ভেঙে দিবেন না। ওকে যদি এসব ছবি দেখান তাহলে আমাকে ভুল বুঝে যাবে। আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে এই সব কিছু তোমার বউকে দেখাবো। কিছুক্ষণ পরে ম্যাডাম একটা ভিডিও ছেড়ে দিল। ভিডিওতে নীলা আমার বুকের উপরে ওঠে। আহ, আবি ছাড়ো, আমি আমি কিন্তু ব্যথা পাচ্ছি। ছি ছি ম্যাডাম, আপনি এত নিচু? আগে জানতাম না আপনি এমন কিছু করবেন। তা বুঝলে আমি এখানে জীবনেও আসতাম না। চুপ কর তুই, আর কোনো কথা বলবে না। এখন আমি যা যা বলবো তুই সেগুলো মেনে চলবি। যদি না মেনে চলিস তাহলে এসব কিছু তোর বউয়ের কাছে চলে যাবে। কালকে আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে আর এসব খাইয়ে এটা করেছে। ম্যাডাম আপনি আমার সংসারটা এভাবে নষ্ট করে দিয়েন না। আমি যদি তোমার না হতে পারি তাহলে কারোরই হতে দেবো না। ম্যাডাম তার চেয়ে ভালো হবে আপনি আমাকে খুন করে দিন। এসব ফালতু কথা আমি একদম শুনতে চাই না। এখন ফ্রেশ হয়ে নাও, তারপরে তোমাকে নিয়ে আমাদের ওখানে অফিসে যেতে হবে। আমি আপনার সাথে কোথাও যাব না, আমি বাড়িতে যাব। এত তাড়াতাড়ি আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আর বেশি বুঝলে আমি কি করতে পারি তুমি তো ভালোই বুঝতে পারো। আমি আর ওখানে দাঁড়ালাম না। ফ্রেশ হতেই ওয়াশরুমে চলে আসি। ওখানে বসে কিছুক্ষণ চোখের পানি ফেললাম। আমার জীবনটা তাহলে অন্ধকার হয়ে যাবে। এসব যদি লিজাকে দেখাই তাহলে ও যে কি করবে তা আমি নিজেও জানি না। আমি ফ্রেশ হয়ে আবার ও রুমে চলে আসি। কিছুক্ষণ পরে নীলা খাবার নিয়ে আসলো। না, এইগুলো খেয়ে নাও। ম্যাডাম আপনি আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকুন আর আমাকে একটু একা একা থাকতে দিন। যতই তুমি এমন করতে থাকো না কেন, আমি তো তোমাকে বিয়ে করেই ছাড়বো। তাড়াতাড়ি এগুলো শেষ করো, তোমাকে নিয়ে আজ অনেক জায়গায় যেতে হবে। আমি কিছু খাবার খেয়ে বাইরে বের হয়ে পড়ি। তারপর নীলা একটা রিক্সা ডাক দিল। আমরা দুজনে বসে পড়লাম। কি হলো, মন খারাপ নাকি? এটা বলে আমি ওর কাঁধে মাথা রাখলাম। ম্যাডাম মাথাটা আমার কাছ থেকে তুলুন। তুলবো না, আর তুমি বেশি কথা বলবে না, ওকে? আমি আর কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পরে আমার মোবাইলটা বেজে উঠল। তাকিয়ে দেখি লিজা। যে সময় ফোনটা রিসিভ করতে যাব এমন সময় কে ফোন করেছে? লিজা ফোন করেছে। ফোন তুলবা না, কেটে দাও। আপনি এটা কি বলতে আছেন? তুমি যদি ফোনটা রিসিভ করো তাহলে আজকে এসব তোমার বউয়ের কাছে পাঠিয়ে দেবো। আমি আর নিতে পারছি না, আমাকে একটা কিছু করতেই হবে। ম্যাডাম দয়া করে আপনি আমার উপরে এমন মিথ্যা অপরাধ দিবেন না। তোকে চুপ থাকতে বলেছিলাম। আমি চুপ হয়ে আছি। আল্লাহ তুমি আমাকে এই অবস্থা থেকে মুক্তি দাও। আমি আর এসব নিতে পারছি না। আবারও লিজার ফোন। ম্যাডাম ওর সাথে আমি একটু কথা বলি। আচ্ছা বলো, তবে এটাই গেম তো শেষ, আর হয়তো কোনোদিন কথা নাও বলতে পারো। আমি তার আর কোনো কথা শুনলাম না। আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতে না করতেই ওপাশ থেকে কান্না ভেসে আসতেছে। জানতাম তুমি আমাকে ভুলে যাবে। সরি সোনা, কাজে একটু বিজি ছিলাম। আবির, কালকে থেকে লক্ষ্য করতে আসি তোমার গলাটা কেমন যেন লাগতেছে, কিন্তু কি হয়েছে বলো আমাকে। কি হবে, কিছু তো হয়নি। অন্য শহরে এসেছি তো, তাই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে একটু কষ্ট হইতেছে। তোমাকে আমি কত করে বলেছিলাম যে যাওয়া লাগবে না, তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমার কথা যদি শুনতাম তাহলে হয়তো কিছুই হতো না, আর আমার উপরে কেউ এমনভাবে মিথ্যা অপরাধও দিতে পারতো না। মিথ্যা অপরাধ মানে? কিছু না। এমন সময় নীলা বলল, এখন ফোনটা কেটে দাও। ফোনটা মিউট করে বললাম, ম্যাডাম আর একটু কথা বলি না? আমি কিন্তু কাটতে বলেছি। আমি মনে মনে ভাবতেছি এসবের সব শোধ আমি তুলবই। তুই যেটা করতেছিস তার শাস্তি তোর ভোগ করতেই হবে, দেখিস। কি হলো, ফোন কাটানি কেন? কিছুক্ষণ পরে আমি বললাম, লিজা এখন রাখি, তোমার সাথে পরে কথা বলি। এতক্ষণ আমার সাথে কথা বলনি কেন? আরে আমি কাজ করতে আছি তো, তাই কথা বলতে পারছিলাম না। আচ্ছা, ফ্রি হয়ে কল দিবে কিন্তু। ঠিক আছে। কিছুক্ষণ পরে ফোনটা কেটে দিলাম। কাটার সাথে সাথে নীলা আমার কাছ থেকে
মোবাইলটা নিয়ে নিল। কি হলো, মোবাইল নিলেন কেন? একদম চুপ থাকবে। এখন থেকে তোমার মোবাইল আমার কাছে থাকবে। প্লিজ ম্যাডাম, মোবাইলটা আমাকে দিয়ে দেন। আমার সাথে যদি লিজা কথা না বলতে পারে তাহলেও পাগলের মতো হয়ে যাবে। ওকে তুমি ভুলে যাও, এখন থেকে তুমি আমার চিন্তা করো। ম্যাডাম, এগুলো আপনি কি বলতে আসছেন বলেন তো? আমি যেটা বলেছি ওইটাই। আমি তোমাকে 2 দিনের ভেতরে বিয়ে করব, দেখো। আমার সাথে এটা করা কিন্তু অন্যায়। তুমি আমার জানো, আমার স্বপ্ন আশাগুলো আমি নষ্ট হতে দেবো না। 2 দিনের ভিতরে আমার যা করা সেটাই করতে হবে। কি ভাবতে আছো পালিয়ে যাবে? ওইটা যদি ভেবে থাকো তাহলে কোনো লাভ হবে না। যদি পালিয়ে যাও, সাথে সাথে ওইসব ছবিগুলো আর ভিডিওটা তোমার বউয়ের কাছে পাঠিয়ে দেবো। মন চাই এই মেয়েকে গলা চেপে মেরে ফেলি। অনেকক্ষণ পরে রিক্সাটা একটা জায়গায় এসে থামলো। চলো বাবু। আমরা এখন কোথায় যাইতেছি? কোথায় আবার? আমাদের কোম্পানিতেই তো যাচ্ছি। তার কথা মতো আমি অফিসের ভিতরে ঢুকে পড়লাম। তারপরে সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিতে লাগলো। এমন সময় একটা মেয়ে বলে উঠল, আরে নীলা ম্যাডাম যে, কেমন আছেন? রিয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ম্যাডাম। এই ছেলেটি কে? আগে তো কখনো এই অফিসে দেখিনি। ও হলো তোমাদের স্যার আর আমার হাজব্যান্ড। কথাটা শুনে রাগে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। মন চায় এখন যদি ওর গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দিতে পারতাম তাহলে আমার মনের আশাটা মিটে যেত। ম্যাডাম, স্যার আপনার সাথে কিন্তু হেভি লাগতেছে। তাই? ম্যাডাম, আজকে আমাদের ওইটানে একটা পার্টি আছে, আপনারা কিন্তু দুজনে আসবেন। ওকে, আসবো। কিছুক্ষণ পরে সবাই চলে গেল। আমি রাগী ভাবে ওর দিকে তাকিয়ে রইলাম। ম্যাডাম, আমি আপনাকে বিয়ে করেছি কোন সময় বলেন তো? বিয়ে করনি, বাট 2 দিন পরে তো আমরা বিয়ে করছি। কথাটা শুনে রাগে আর সামলাতে পারলাম না। আমি হাত বাড়িয়ে ওর গালে চড় মারতে যাব, এমন সময় ও আমার হাতটা চেপে ধরলো। বাবু, বউকে কি কেউ এমন ভাবে মারে? বউকে তো আদর করতে হয়। নীলা, তুই কেন আমার সাথে এরকম করতে আসিস? আমি তোর কি ক্ষতি করেছিলাম বলতো? তুমি ক্ষতি করবে কেন? আমি তোমাকে ভালোবাসি, এটা তুমি কেন বোঝো না? নীলা, আমি বিবাহিত পুরুষ, এটা তো তুই জানোস, তবু আমার সাথে কেন এমন করো? চুপ করতে। যতই বিবাহিত পুরুষ হও না কেন, তোকে আমার সারা জীবন লাগবে। তোকে ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। এসব আপনার এখন আবেগ। এটা মোটেও আবেগ না, ওকে? ও আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো আর হাত ধরে শক্ত করে চেপে ধরলো। ম্যাডাম ছাড়েন, আমি কিন্তু হাতে ব্যথা পাচ্ছি। দাঁড়া, তোমার ব্যথা আমি এখনই দূর করে দিতে আছি। ম্যাডাম, আমি কিন্তু ছাড়তে বলেছি। না ছাড়লে কি করবি? হ্যাঁ, কি করবি? না ছাড়লে খারাপ কিছু হয়ে যেতে পারে কিন্তু। আমি তো দেখতে চাই তুমি কি খারাপ কিছু করতে পারো। আমি ওকে জোরে জোরে ধাক্কা দিতে আসছি কিন্তু ছড়াতে পারছি না। আমাকে আর ছোড়াতে পারছো? আমাকে ছোটানো তোমার কর্ম নয়। ম্যাডাম, ছাড়বেন কি না? তোমার এত তাড়া কিছু বলো তো? দুজনে কত সুন্দর একটা রোমান্টিক মুডে আছে, সেটা তোমার ভালো লাগে না? না, আমার ভালো লাগে না। ওকে, তাহলে আমি তোমাকে অন্যভাবে আদর করি। দেখো, আমি আমার ঠোঁট ওর ঠোঁটের কাছাকাছি নিয়ে আসলাম। এমন সময় আবির আমাকে জোরে ধাক্কা দিয়ে ছুটিয়ে নিল। আপনি যে এতটা খারাপ আমার আগে জানা ছিল না। এসব করবে তা বুঝলে আপনার সাথে আমি কোনো দিনও আসতাম না। মনে মনে ভাবলাম, তোকে তো আমি বিয়ে করবো, একবার যদি বিয়েটা হয়ে যায় তারপর আমারটা আমি বুঝে নেব। প্লিজ ম্যাডাম, আপনার কাছে আমি হাত জোর করে বলতেছি, আমার সুখের সংসারে আপনি আগুন লাগিয়ে দিয়েন না। আবির, তাহলে আমার কি হবে? আমি যে তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ম্যাডাম, আপনি এখন একটা ঘোরের ভিতরে আছেন, ঘোর কাটলে ঠিক হয়ে যাবেন। এটা কোনো ঘোর না, বুঝেছ? চলো হোটেলের দিকে যাওয়া যাক। আমি আর হোটেলে যাব না, আমি বাড়িতে যাব। তুমি কোথাও যেতে পারবে না, আমার সাথেই তোমাকে থাকতে হবে। ম্যাডাম, আমার বউ আমার জন্য অনেক চিন্তা করতেছে। আবারও বলবো? তোমার মুখে আমি যেন এটা না শুনি। আমি তার সাথে রওনা দিলাম হোটেলের দিকে। এসে বসে বসে ভাবতেছি যে কিভাবে ওর কাছ থেকে মোবাইলটা নেওয়া যায়। এগুলো আমি এক মনে ভাবতেছি। এই, ফ্রেশ হো না, বেলা তো অনেক হয়ে গেছে। ম্যাডাম, আমাকে একটু আপনি একা একা থাকতে দেন, আমি এসব আর কিন্তু নিতে পারছি না। তোমাকে বিয়েটা করে নি, তারপরে তো নিতে পারবে, তাই না? আপনি এখান থেকে যান তো। ওকে, যাচ্ছি। আমি শুয়ে পড়লাম। বিকেলবেলা ফ্রেশ হয়ে নিলাম, তারপরে নীলার কাছে চলে আসি। তোমার ঘুম ভেঙেছে তাহলে? এখন খাবার খেয়ে নাও। আমি কোনো খাবার খাবো না, আমার মোবাইলটা দেন, লিজার সাথে কথা বলতে হবে। কোনো মোবাইল হবে না, তোমাকে বলেছি না, ওর কথা তোমার আর চিন্তা করা লাগবে না।
নীলা ম্যাডাম, আপনি কিন্তু লিমিট ক্রস করতে আছেন। আমি আবার গিয়ে খাটে শুয়ে পড়লাম। সন্ধ্যার সময় কারো ডাক। এই যে, ওঠো, পার্টিতে যেতে হবে। আমি আপনার সাথে কোথাও যাব না। যাবি না মানে? তুই যাবি, তোর ঘাড়েও যাবে। তোর মুখ দিয়ে পালায় আর একবার বল যে যাবে না। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর কথা কথা শোন, আমি যা বলবো যেটা জানি করতে দেখি আমি। আমি কিন্তু একটা কথা দুবার বলা পছন্দ করি না। মন চাই এই ছুরিটা দিয়ে ওর গলাটা কেটে দেই। আমি তোকে ছাড়বো না, দেখিস। আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ওর কাছে চলে আসি। কিছুই তো খেলে না, কিছু খাবার খেয়ে যাও। আমার চিন্তা আপনার মতো মেয়ের করা লাগবে না। তোমার চিন্তা আমি করবো না তো আর কে করবে শুনি? জানি না। দুজনে রওনা দিলাম পার্টির উদ্দেশ্যে। আমি তো এসব আর নিতে পারতেছি না। আর ও রিক্সা করে একটা বড় বাড়ির সামনে চলে আসি, তারপরে পার্টির ভিতরে ঢুকে পড়ি। আরে ম্যাডাম, আপনি আসবেন না? আমি কোনোদিনও ভাবতে পারিনি। কি আর করব, ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের এখান থেকে ঘুরে আসি। আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। এখন ওখানে বসেন। কি হলো স্যার, বসেন না কেন? আপনার স্যার কে শুনি? আমি কারো স্যার না। আপনি ম্যাডামের হাজবেন্ড, আর আমাদের সবার তো স্যারই হবেন। আপনি কি জানেন আমি তার হাজবেন্ড? ম্যাডাম এই তো সেই সময় বলেছে। এর ভিতরে নীলা বলে উঠল, আবির, চুপ করো, মাথাটা গরম করো না। রিয়া, ও তোমার সাথে মজা করেছে। আমিও সেটাই ভাবছিলাম। আপনার এখানে বসে আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। এটা বলে মেয়েটি চলে গেল। আবির, এখানে বসে একটু চাপ থেকে, আর বেশি ওপরে উঠতে যেও না, তার ফল কিন্তু ভালো হবে না। আপনি আরো কি দেখাতে চান বলেন তো? আরো অনেক কিছু দেখাতে চাই। নাও আবির, খেয়ে নাও। আমি কিছু খাবো না, এটা কিন্তু আপনাকে আগেই বলে দিয়েছি। আমি কিন্তু খেতে বলেছি। আমি কিছু খাবার খেলাম, তারপরে সবাই ডান্স করা শুরু করে দিল। এর ভিতরে নীলা বলল, চল আমরাও ডান্স করবো।